আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যে তুমি 2 নম্বর অধ্যায় দেখতেছো, প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসে অ্যান্ড শিওর তোমাদের পরীক্ষাও আসবে। তো তুমি যদি আমি আজকে যে কনসেপ্টগুলো তোমাকে শেখাবো, এই কনসেপ্টগুলো তুমি যদি একদম আত্মস্থ করতে পারো, একদম পুরোপুরি মুখস্থ, মানে মুখস্থ না তো বুঝতে পারো, তাহলে তুমি মনে করবা যে তোমার পরীক্ষায় 10 কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা বেসিক পড়বো, এরপরে সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এভাবে একটা ক্লাস শেষ করব। আচ্ছা, আমরা শুরু করতেছি। দেখো তো, গতি জিনিসটা কি? গতি হলো মোশন। হ্যাঁ, গতি গতি জিনিসটা কি? গতিটা হলো ইংলিশে বলা হয় মোশন, আর হলো গতি। তো এই যে মনে করো আমি হাঁটতেছি, এদিকে আমার একটা গতি হচ্ছে, তাই না? এই যে আমি পিছনে আসছি, একটা গতি। একটা যদি মনে করো একটা গাড়ি থাকলে ভালো হতো, গাড়ি দিয়ে তোমাদেরকে বুঝাতে পারতাম। গাড়ি এখানে নাই, যাই হোক। ধরো আমি এই মার্কারটাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, তো এখানে কি একটা, এই জিনিসটা গতিশীল অবস্থায় আছে। আবার তুমি এই মার্কারটাকে এখানে রাইখা দিছো, এটা কি স্থির অবস্থানে আছো। বা আমি এই যে হাঁটতেছি, এটাকে কি বলা হয়? গতি বলা হয়। বা আমি যে এখানে দাঁড়ায় আছি, এটাকে কি বলা হয়? স্থির বলা হয়। এখন এই যে তুমি যে সহজভাবে বলতেছো যে স্যার আপনি হাঁটতেছেন মানে সেটা গতি, আপনি দৌড়াইতেছেন মানে একটা গতি, আবার গাড়ি যাচ্ছে এটা গতি, আবার একটা গাড়ি স্থিরভাবে দাঁড়ায় আছে, আমি স্থিরভাবে দাঁড়ায় আছি, এটা কি স্থিতি। এখন পদার্থবিজ্ঞান এত সহজভাবে বিষয়টাকে নেয় না। যেমন পদার্থবিজ্ঞান এমন একটা জিনিস যেটা কি করে, মনে করো একজন দারোয়ান কি করছে, একজন দারোয়ান মনে করো সারাক্ষণ বৈশা বৈশা, এই যে দারোয়ান, ঠিক আছে, দারোয়ান কি করলো, সারাক্ষণ বসে বসে একটা জায়গা মনে করো পাহারা দিল, বসে বসে। এখন পদার্থবিজ্ঞান তাকে কি বলবে জানো? পদার্থবিজ্ঞান তাকে বলবে সে কোনো কাজই করে নাই। তার মানে পদার্থবিজ্ঞানের কাছে আসলে তোমার সবকিছু একটু স্পেসিফিক হওয়া লাগবে, মানে একটু অন্যরকম হইতে হবে। তো দারোয়ান যদি এখানে দাঁড়ায় নাই থেকে, বৈশা না থেকে যদি এখানে হাঁটতো, তাহলে সে কি করতো? কাজ করতো। ঠিক আছে। আবার ধরো তুমি যদি মনে করো স্কুলে তুমি যদি যাও, এখান বাসা থেকে মনে করো তুমি স্কুলে গেলা, এই জায়গায় চলে আসলা, আবার তুমি পর্যন্ত চলে আসলে, তো তোমার কোনো স্মরণই হলো না। তো পদার্থবিজ্ঞানটা একটু অন্যরকম। তো আমি কি বললাম যে এই যে আমি হাঁটতেছি বা দৌড়াইতেছি বা স্থির আছি, এগুলোকে গতি বলা হয় আর স্থির বলা হয়। এখন পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি, পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের এইগুলা জানার জন্য একটা জিনিস দরকার, সেটা হলো কি, প্রসঙ্গ কাঠামোর দরকার। সেই জিনিসটা কি? রেফারেন্স স্ট্রাকচার। তো এই যে হলো আমাদের প্রসঙ্গ কাঠামো লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার, এই জিনিসটা কি? প্রথমে আমাদের শিখতে হবে যে প্রসঙ্গ কাঠামো কি আর রেফারেন্স স্ট্রাকচারটা কি, মানে এইটার প্রসঙ্গ কাঠামোর ইংরেজি হলো রেফারেন্স স্ট্রাকচার। তো এইটা প্রথমে শিখতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল শোনো যে এই প্রসঙ্গ কাঠামোটা কি। যদি আমরা প্রসঙ্গ কাঠামো শিখতে পারি, তারপরে আমরা গতি আর স্থিতি শিখতে পারবো এই প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে। ধরো একটা উদাহরণ দেই, মানে উদাহরণটা হলো, মনে করো একজন যাচ্ছে, এদিকটা মনে করো একটা মনে করো একটা ছেলে যাচ্ছে, কি যাচ্ছে, একটা ছেলে যাইতেছে। এখন দুইটা মেয়ে এখানে দাঁড়ায় আছে, এ আর বি, দুইটা মেয়ে মনে করো এখানে দাঁড়ায় আছে, দুই বান্ধবী দাঁড়ায় আছে। আর ধরো এইখানে একটা সি, একটা ছেলে যাচ্ছে। এখন এই যে দূরের থেকে এই এ আর বি এই ছেলেটাকে দেখে বলল যে, ও বলল এ, এই ছেলে ওকে, এ হইলো ওকে চিনে, মানে এই এ হইলো এই ছেলেটাকে চিনে। তো এই এ ছেলেটাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ওই ছেলেটাকে চিনোস? এই বি তখন বলল না, আমি এই ছেলেটাকে চিনি না। তখন এই মেয়েটা উত্তর দিল, এই ছেলেটা হইল আমাদের বান্ধবী ডি আছে, এই ডি এর বয়ফ্রেন্ড। কি বললো? এই ডি এর বিএফ। তো এখন এইখানে একটা জিনিস দেখো, এই ছেলেটা কে, এই ছেলেটাকে চিহ্নিত করার জন্য আমাদের একটা জিনিসের দরকার হয়েছে। মানে এমনিতে তো ছেলেটাকে চেনা যাচ্ছে না, মানে ও চিনে ওইভাবে চিনে না, নাম জানে না, ওইভাবে চিনে না, মানে ও তাকে কিভাবে চিহ্নিত করলো, যে ডি এর বয়ফ্রেন্ড। তার মানে হলো এই যে ডিটা আছে, এই ডিটা হলো কার কাজ করতেছে? প্রসঙ্গ বিন্দুর কাজ করতেছে। প্রসঙ্গ বিন্দু বলো বা প্রসঙ্গ কাঠামো বলো, এই ডিটা কাজ করতেছে। ঠিক আছে। তারপরে এলাকার মধ্যে একটা ছেলে গেলে তাকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, এইখানে বলে না যে অমুকের ছেলে, অমুকের ছেলে অমুক। মানে এই যে মনে করো আমি একটা বলা হইলো যে ধরো কালামের ছেলে, কালামের ছেলে নাম হলো মনে করো করিম। ঠিক আছে, এই কালামের ছেলের নাম কি? করিম। এখন এই যে কালামের কথা বললাম,
এই কালামটা কি হিসেবে কাজ করতেছে, এই করিমের বাবা হিসেবে কাজ করতেছে, এবং একই সাথে এই করিমকে চিহ্নিত করার জন্য আমরা যেহেতু কালাম ব্যবহার করছি, এই কালামটা কি হবে, একটা প্রসঙ্গ বিন্দু হবে। ঠিক আছে, এটা তো আমরা নর্মালি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে প্রসঙ্গ বিন্দুটা আসলে কি। ঠিক আছে, প্রসঙ্গ বিন্দুটা কি? আচ্ছা মাসুদ রানা, এটা হলো তোমার এই যে এসএসসি 2026 এর ক্লাস। ঠিক আছে, এইটা হলো এসএসসি 2026 এর ক্লাস, এটা 25 এর ক্লাস না, এটা 26 এর ক্লাস, 26 আর 27 এর ক্লাস, 2026 আর হলো 2027। ঠিক আছে, আচ্ছা যাদের বেসিক এখনো সমস্যা আছে তারা এগুলো করতে পারে, বাট এসএসসি 2025 যারা আছো তাদেরকে আমি বলবো না এটা করার জন্য। তোমার যদি বেসিক এখনো সমস্যা থাকে তুমি করতে পারো, বাট এটা হলো তোমার 26 এর ক্লাস। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে আমাদের এখানে কি শিখলাম, যে প্রসঙ্গ কাঠামোটা আমরা একটু বুঝতে পারলাম, যে একজনের কথা তুমি বলতেছো, একজনের সাপেক্ষে একজনের বলতেছো, মানে এই সিটা হলো কি এই ডি এর বয়ফ্রেন্ড, তার মানে এই ডিটা কি হিসেবে কাজ করতেছে, প্রসঙ্গ বিন্দু হিসেবে কাজ করতেছে। আবার এখানে কালামের ছেলে আমি করিম বললাম, মানে এই কালামটা কি হিসেবে কাজ করতেছে, প্রসঙ্গ বিন্দু হিসেবে কাজ করতেছে। তো এই প্রসঙ্গ বিন্দুটা এখন আমাদের এই গতি আর স্থিতিগতি কিভাবে কাজে লাগবে তার আগে আমি আরেকটু শিখাই। যেমন দেখো, মনে করো যে তোমাকে যখন তোমরা দুই বন্ধু কথা বলো, বা একজন তোমাকে জায়গার জিজ্ঞেস করে যে ওই জায়গাটা কোথায়, তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার স্কুল কোথায়, তোমাকে কি জিজ্ঞেস করলো যে তোমার স্কুল কোথায়, স্কুল কোথায়। এখন তুমি উত্তর দিলা যে আমার বাসা থেকে 1000 মিটার দূরে, মানে 1 কিলোমিটার দূরে। তুমি কি বললা যে আমার বাসা থেকে, আমার বাসা থেকে কত, 1 কিলোমিটার দূরে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ওই লোকটা তোমার বাসা চিনে, এখন ওই লোকটা যেই জিনিসটা চিনে তুমি তাকে তো ওইভাবে দিবা, তাই না? আবার ধরো একটা জায়গা তোমার কথা যদি জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোথায় বাবু বলো তো, তখন তুমি কিভাবে বলো যে ওইখানে একটা বাগান আছে, বা ওইখানে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে যাবেন, ওইখান থেকে আর 2 কিলোমিটার হাঁটবেন, বা 5 মিনিট ডানে হাঁটবেন, বা 5 মিনিট বামে হাঁটবেন, তাইলে আপনার ওই জায়গাটা পাই যাবেন। তো আমরা সবসময় উদাহরণ দিই কোন জিনিসটা দিয়া, সবচেয়ে পরিচিত যে জিনিসটা আছে ওইটা দিয়ে আমরা উদাহরণ দিই। ওই পরিচিত জিনিসটাই কি আমরা কি বলবো, প্রসঙ্গ বিন্দু বলবো। এইখান থেকে তুমি যেমন বলছো যে 1 কিলোমিটার দূরে, এখানে আরেকটা বিষয় আছে, যেমন তোমার স্কুলের কথা জিজ্ঞেস করে তুমি বলছো যে বাসা থেকে 1 কিলোমিটার দূরে। এখন তাকে যদি তুমি নির্দিষ্ট করে বলতে চাও তাহলে তোমার বলতে হবে যে বাসা থেকে কত মিটার দূরে, মানে কোন দিকে। তো বাসা থেকে তো এদিকে 1 কিলোমিটার যাওয়া যায়, এদিকে 1 কিলোমিটার যাওয়া যায়, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার যাওয়া যায়, যে কোনো দিকেই তো যাওয়া যায়। এখন তোমার নির্দিষ্ট করে বলে দিতে হবে যে বাসা থেকে উত্তর দিকে মনে করো 1 কিলোমিটার দূরে, এইখানে হলো কি তোমার স্কুল। ঠিক আছে, আচ্ছা এখন এই যে তুমি লোকটাকে বললা যে তোমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তার মানে এই যে তোমার বাসাটা, এইটাই হলো আমাদের প্রসঙ্গ বিন্দু, যে তুমি যার সাপেক্ষে জিনিসটা বুঝাচ্ছ। যে কোনো কিছু বোঝানোর জন্য কি লাগবে, একটা সাপেক্ষ দরকার হবে, আর এই সাপেক্ষটাই হলো কি রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এখন তোমরা আসো যে গতি আর স্থিতির ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতেছে। এই যে মনে করো আমি কিন্তু সামনে দিয়ে হাঁটতেছি, বা আমি দাঁড়ায় আছি, এটা কাদের সাপেক্ষে, তোমাদের সাপেক্ষে। তোমরা দেখতেছো যে স্যার দাঁড়ায় মানে হাঁটতেছে, তোমরা কিন্তু স্থির আছো। বা এইখানে আমার সামনে যদি কেউ বসে থাকে, বা তোমাদের কেউ একজন যদি আমার সামনে বসে থাকো, তোমরা কিন্তু স্থির থাকবা, এবং তোমরা আমাকে দেখবা যে আমি স্থির অবস্থায় আছি বা আমি হাঁটতেছি, গতিতে আছি। তার মানে এখানে কার সাপেক্ষে তুমি বলতেছো, যে তুমি বসে আছো তোমার সাপেক্ষে। তোমার সাপেক্ষে যদি আমার স্থানে, এই যে আমি স্থানে দাঁড়ায় আছি, তোমার সাপেক্ষে যদি আমার স্থানের পরিবর্তন না হয় তাহলে আমি স্থির। আর তোমার সাপেক্ষে আমার যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমি কি, গতিশীল। যে কোনো একটা কিছু তোমার সাপেক্ষে যদি কোনো সামনে একটা, তুমি মনে করো বেঞ্চের উপরে বসে আছো, তোমার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল, তার মানে এই যে তুমি মনে করো বসে আছো ইউ, আর তোমার সামনে একটা মোটরসাইকেল এখানে ছিল, এখান থেকে এই অবস্থান থেকে আস্তে আস্তে যদি বি অবস্থানে চলে গেল, তার মানে তুমি এখানে বসে আছো, তোমার সাপেক্ষে এই জায়গা থেকে মোটরসাইকেল এই বিন্দু থেকে স্থান পরিবর্তন করে করে এইখানে চলে আসছে, তার মানে এইখান থেকে স্থান পরিবর্তন করে এখানে চলে আসছে, তার মানে এইটাকে কি বলবা, গতি বলবা। মানে এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে একটা বস্তু এখান থেকে এখানে চলে গেল, মানে স্থান পরিবর্তন করলো, এইটাকে কি বলা হয়, গতি বলা হয়। আবার মনে করো এখানে একটা মনে করো কার, একটা গাড়ি মনে করো দাঁড় করানো আছে, তুমি অনেকক্ষণ যাবত দেখতেছো এটার কোনো পরিবর্তন হচ্ছে না, জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে তুমি কি বলবা, যে তোমার সাপেক্ষে এই গাড়িটা এখানে স্থির আছে, মানে ওর কোনো অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য এটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে।
এই হইলো আমাদের প্রসঙ্গ কাঠামোটা। তো প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা স্থিতি আর গতির উদাহরণ দিতে পারি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো বস্তু সময়ের সঙ্গে যদি স্থান পরিবর্তন করে তাই হলো গতি, আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন না করে তাই কি স্থিতি। এখন আসো যে প্রসঙ্গ কাঠামো কি স্থির হইতে হবে নাকি গতিশীল হইতে হবে? এই যে মনে করো তুমি এখানে বসে আসো, তার মানে তুমি কি অবস্থায় আসো? স্থির অবস্থায় আসো। বা আচ্ছা, তো আমি এখন প্রশ্নটা হইলো যে প্রসঙ্গ কাঠামো কি স্থির নাকি গতিশীল? দেখো কি প্রশ্ন করলাম, যে প্রসঙ্গ কাঠামোটা কি স্থির নাকি গতিশীল, এইটা কিভাবে উত্তর দিবা? এখন দেখো প্রসঙ্গ কাঠামো, আমরা তো প্রসঙ্গ কাঠামোটা ভালোভাবে বুঝতে পারছি, তোমরা যারা বুঝতে পারছো সাথে সবাই ক্লিয়ার লেখো, আর যারা বুঝতে পারো না তারা আমি বুঝাই দিব, যারা বুঝতে পারছো তারা সবাই ক্লিয়ার লেখো, ঠিক আছে? যে প্রসঙ্গ কাঠামোটা কি বুঝতে পারছো কিনা তোমরা। আচ্ছা, বই বই লাগবে না, বই লাগবে না, আমার এই স্লাইডটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এই পিডিএফ পড়লে হয়ে যাবে, তোমার বই পড়তে হবে না। এই পিডিএফটা পড়লে তোমার বই পড়তেই হবে না, ঠিক আছে? এই পিডিএফটা তুমি পড়ো, দরকার হলে পিডিএফটা তুমি প্রিন্ট করে নিও, সমস্যা নাই। তো প্রসঙ্গ কাঠামো কি স্থির নাকি গতিশীল? গতিশীল, এইটা এখন প্রশ্ন। এখন মনে করো তোমরা দুই বন্ধু যাচ্ছ, একটা ট্রেনে করে যাচ্ছ, এদিক দিয়ে ট্রেনে করে, মনে করো এই যে একটা ট্রেন আমি আঁকলাম, ট্রেনে করে এইখানে এক বন্ধু তুমি বসছো আর এখানে তোমার বি বন্ধু বসছে, দুইজন বন্ধু মনে করো ঢাকা থেকে কোথায় যাচ্ছ, কয়েকদিন আগে আমি কক্সবাজার গেছিলাম, তোমরাও মনে করো কক্সবাজার যাইতেছো, কক্সবাজার, ঠিক আছে? শীতের দিন এখন তোমরা মনে করো কক্সবাজার যাচ্ছ। এখন এই এ থেকে এই যে তুমি বসে আছো আর এখানে তোমার বন্ধু বসে আছে, এই এ আর বি দুজন বসে আছে। এখন এই এও তো যাচ্ছে বিও তো যাচ্ছে, সমান গতিতে, দুজনের বেগ সমান আছে, এ দুজনে কিন্তু গতিশীল, কিন্তু এই এর সাপেক্ষে বি কি স্থির, আবার এই বি এর সাপেক্ষে এ কি স্থির। তার মানে ও কি দেখতেছে, এই প্রসঙ্গ কাঠামো যদি আমি একে ধরি, ওর সাপেক্ষে বি কে দেখলাম কি স্থির, আবার এই বি দেখতেছে, বি নিজে প্রসঙ্গ কাঠামো সে দেখতেছে যে এও কি স্থির। এখন কথা হইলো দুইজনের সাপেক্ষে দুজনে কি স্থির, এবং প্রসঙ্গ কাঠামো এখানে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। প্রসঙ্গ কাঠামো নিজেকে কি মনে করতেছে? আমি স্থির, এবং তার সামনে বন্ধু আছে সেও কি স্থির। এখন এই যে মনে করো একটা স্টেশনে দাঁড়াইলো, কিছুক্ষণ দাঁড়াইলো স্টেশনে, এখন এই স্টেশনে দাঁড়ানোর পরে এখান থেকে তোমরা দুজন নামে মনে করো চিপস কিনলা, তারপরে চা খাইলা, মনে করো 2-3 মিনিট দাঁড়াইলো, সেখান থেকে চা খাওয়ার সময় তো অত হয় না, তাও তুমি অন টাইম কাপে করে নিয়ে আসতে পারো, বা চা খাইলে যা কিছু করলা, এখানে একজন মনে করো একটা সুন্দরী রমণী বসে আছে, ঠিক আছে? এখন তোমরা কিন্তু এখন তোমরা দেখলা ওরে সুন্দরী রমণী, তাকাইছিলা, তারপরে এখন তো ভাল লাগতেছে না, ট্রেন ছেড়ে দিবে, তোমরা ট্রেনে উঠলা, এখন তোমরা ফ্যাল ফ্যাল করে বাইরের দিকে তাকাই রইলা যে সুন্দরী রমণীর দিকে। এখন তোমাদের সাপেক্ষে তোমরা তো গতিশীল অবস্থায় আছো, এই সুন্দরী রমণী ওখানে বসে আছে কোনো কারো অপেক্ষায়। এখন তোমরা যখন যাচ্ছ তখন তাকে দেখে তোমার মনে হচ্ছে যে সে গতিশীল, আবার হয়তো হঠাৎ করে মনে করো ওই সুন্দরী রমণীর চোখ তোমাদের দিকে পড়লো, যে তোমরা দুজন ওই সুন্দরী রমণীর দিকে তাকায় আসো, এখন এই রমণী তোমাদের দুজনকে দেখলো যে তোমরা গতিশীল হয়ে চলে যাচ্ছ, তার মানে এইখানে যে সুন্দরী রমণীটা আছে এ কিন্তু কি বলতো স্থির অবস্থায় আছে। যদি আমি একে যদি প্রসঙ্গ কাঠামো ধরি সে কিন্তু স্থির অবস্থায় আছে, তার সাপেক্ষে তোমরা দুজন কি গতিশীল হচ্ছ। আবার তোমাদের দুজনকে যদি আমি প্রসঙ্গ কাঠামো ধরি, তোমরা কিন্তু গতিশীল অবস্থায় আসো, তোমাদের সাপেক্ষে এই সুন্দরী রমণী কি পিছন দিকে চলে যাচ্ছে, তার মানে তোমাদের সাপেক্ষে এই রমণী কি পিছন দিকে চলে যাচ্ছে, আর তোমরা কিন্তু স্থির আছো, তোমরা নিজেরা মনে করতেছো আমি স্থির, তোমার চারপাশে যা আছে সেগুলো পিছন দিকে চলে যাচ্ছে। আর এ আবার স্থির অবস্থায় আছে, সে আবার কি মনে করতেছে যে এই দুজন লোক চলে যাচ্ছে, মানে গতিশীল অবস্থায় আছে। তো এইখানে যদি প্রসঙ্গ কাঠামো ধরো একে, তাহলে সে কি স্থির অবস্থায় আছে, আর তোমরা যদি প্রসঙ্গ কাঠামো হও তাহলে কি তোমরা গতিশীল অবস্থায় আছো, ঠিক আছে? এখন মনে করো একটা প্রসঙ্গ কাঠামো স্থির অবস্থায় আছে, প্রসঙ্গ কাঠামো ধরো স্থির অবস্থায় আছে। এখন এর মধ্যে একটা প্রশ্ন আসে যে এই যে স্থির প্রসঙ্গ কাঠামো যদি স্থির হয়, এই প্রসঙ্গ কাঠামো যদি মনে করো স্থির হয়, তাইলে সবসময় কি স্থির থাকবে? এই স্থির কি আপেক্ষিক নাকি পরম? আপেক্ষিক নাকি পরম বলো তো? এই পরম মানে হলো সবসময়ই তোমার কি থাকবে স্থির থাকবে, আর পরম মানে হলো সবসময় স্থির থাকবে, আর আপেক্ষিক মানে হলো এই আছে এই নাই, ঠিক আছে? এই আছে স্থির, এই নাই স্থির, ঠিক আছে? তো এখন এইটার সংজ্ঞাটা একটু তোমরা শোনো।
রমণীটা একজন রমণী। তো এখন দেখো তো বিষয়টা হইলো যে আপেক্ষিক কেন, কারণ এখন তুমি বলতে পারো যে এই যে মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, দেখো আমি বলতেছি আমি নিজেরে খুব দাবি করতেছি আমি খুব স্থির খুব স্থির, আমি এখানে স্থির অবস্থায় একটু নড়তেছি না, দেখছো আমি খুব স্ট্রেচ হয়ে দাঁড়ায় আছি, ঠোঁট নড়তেছে না, কিছুই না। এখন তুমি আমার বললা, আমি বললাম নিজের আমি কি দাবি করলাম, আমি স্থির, আমি খুব স্থির। তুমি এখন আমার বললা যে আপনি তো স্যার স্থির আছেন কিন্তু পৃথিবী তো ঘুরতেছে। কি করতেছে? পৃথিবী তো ঘুরতেছে। তার মানে আমি কিন্তু তাহলে স্থির নাই, পৃথিবী যেহেতু ঘুরতেছে আমি কি তাহলে স্থির নাই। এখন আমি আবার তোমার বললাম যে ঠিক আছে পৃথিবী তাহলে স্থির নাই, সমস্যা নাই, তাহলে পৃথিবীর কেন্দ্র যেটা আছে, পৃথিবী তো নিজ অক্ষে ঘুরতেছে তাই না, পৃথিবী তো নিজ অক্ষে ঘুরতেছে, তো আমিও পৃথিবীর সাথে সাথে কি ঘুরতেছি। তার মানে আমি যে স্থির ছিলাম আসলে আমি স্থির নাই, আমি কি অবস্থায় আছি, গতিশীল অবস্থায় আছি। এখন আমি আবার তোমাকে বললাম বুদ্ধি করে যে তাহলে পৃথিবী যদি নিজের দিকে নিজে ঘুরে, নিজ অক্ষের দিকে চারপাশে ঘুরতে থাকে, তাহলে পৃথিবীর যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা তাহলে স্থির আছে। পৃথিবীর কেন্দ্র কি আছে, স্থির আছে। মনে করো আমরা যেটা বৃত্ত আঁকি, যেমন বৃত্তের মধ্যে কি করি, কম্পাস আমরা ধরে এইভাবে আঁকি না, তার মানে এটা কি থাকে, এই কেন্দ্রটা কি থাকে, স্থির থাকে। আর আমি বললাম যে ঠিক আছে পৃথিবী যেহেতু ঘুরতেছে তো কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রটা স্থির আছে। এখন তুমি আবার আমাকে বললা যে স্যার পৃথিবী তো শুধু নিজ অক্ষের দিকেই ঘুরে না, পৃথিবী আবার কি করে, সূর্যের চারদিকেও ঘুরে। তো ধরো এই সূর্যের চারদিকে যদি ঘুরতে যায় তাহলে কিন্তু এই এটা তো নিজ অক্ষে ঘুরতেছে, আবার সাথে সাথে কি করতেছে, এই সূর্যের চারদিকে ঘুরতেছে, তার মানে এই কেন্দ্রটা এখান থেকে এই জায়গায় চলে আসতেছে, এখান থেকে যে ঘুরতেছে, তার মানে পৃথিবীর কেন্দ্রটাও কিন্তু স্থির না। এখন আমি আবার বললাম যে তাইলে সূর্যের কথা চিন্তা করো, সূর্যকে কেন্দ্র করে যেহেতু ঘুরতেছে পৃথিবী, তাইলে সূর্য তো স্থির আছে, সূর্য স্থির। এখন তুমি আবার আমাকে বললা যে না সূর্য স্যার স্থির না, কেন স্থির না, কারণ হইলো এই সূর্য আবার কার চারপাশে ঘুরতেছে, ছায়াপথের চারপাশে ঘুরতেছে, মানে গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে। এই সূর্য কার চারপাশে ঘুরতেছে, গ্যালাক্সি, গ্যালাক্সি মানে এই পৃথিবী, এই সৌরজগৎ যেই গ্যালাক্সির অন্তর্ভুক্ত সেই গ্যালাক্সিটার নাম হলো মিল্কি ওয়ে বা ছায়াপথ। ঠিক আছে, মিল্কি ওয়ে বা কি, ছায়াপথ। এখন তুমি আবার বলতে পারো যে ছায়াপথ স্থির না, এই ছায়াপথ স্থির না, এই ছায়াপথের থেকে বড় আরো কিছু আছে, সেটার চারপাশে আবার ছায়াপথ ঘুরতেছে। তার মানে একটা ভিডিও আমি দেখছিলাম, যদি আমি পাই সামনে তাহলে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দিয়ে দিব না। সেটা হলো পৃথিবীতে কত বিশাল, এই যে তুমি দেখতেছো পৃথিবী, দেখতেছো পৃথিবীর পরে সূর্য, পুরো একটা সৌরজগৎ, এই সৌরজগৎ আবার ঘুরতেছে গ্যালাক্সির জন্য, এই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। তার থেকে বিশাল আরেকটা আছে যেটার চারপাশে গ্যালাক্সি ঘুরে, সেইগুলো আবার কোটি কোটি আছে। তাহলে পৃথিবী, এই মহাকাশ অনেক বিশাল, এটা তোমার মানে কল্পনার বাইরে। ঠিক আছে, এই বিষয়ে আমরা এখন যাবো না, মহাকাশে আমরা যাবো না, মহাকাশে পরে যাবো। তো এই বিষয়টা কি বুঝতে পারছো যে কোনো কিছুই আমাদের কি স্থির, কি আপেক্ষিক না, সব মানে পরম না, সবকিছুই কি আপেক্ষিক। ঠিক আছে, আচ্ছা আশা করছি তোমরা সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে তাইলে কিন্তু ধরো তুমি সামনে বুঝতে পারবা, এই কনসেপ্ট গুলো তুমি আগে ক্লিয়ার করো। আর এইখানে কিন্তু আমি তোমাদেরকে স্লাইডটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, ক্লাস শেষে আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব যেন তোমরা এইগুলা পড়তে পারো, বই দরকার হবে না। আর তোমাদের যদি দরকার হয় তাহলে বই পিডিএফটা তোমরা নিয়ে নিও, সমস্যা নাই। আর বই কিন্তু দরকার হবে না, বই ছাড়াই কিন্তু পড়া যাবে। এই যে আমি যে স্লাইডটা তোমাদেরকে তৈরি করে দিছি, এই স্লাইডটা হয়ে গেল। আর একটা মজা বা একটা কিছু একবারই ভালো লাগে, সেটা বারবার ভালো লাগে না, বারবার করতে গেলে সেটা কি হয়ে যায়, তেতো হয়ে যায়। একটা মজা করব বা যে কোনো একটা ফানি কিছু পাইছো সেটা নিয়ে কিছুক্ষণ ভালো লাগবে। এই যে বলো, আমি বলি এই যে তোমাদের কি আছে, হেনা কোথায় চাচা, হেনা তো গেছে গা, এটা নিয়ে অনেক মিমস বেরোইছে, অনেক কিছু বেরোইছে। এটা হলো তোমার প্রেমের সমাধি, একটা মুভি ছিল অনেক আগের, সেই ডায়লগটা এখন এসে ভাইরাল হয়েছে। এখন কথা হইলো এই যে ডায়লগটা ভাইরাল হয়েছে প্রথম দিকে কিন্তু খুবই সবাই স্ট্যাটাস সবকিছু করছে, এখন ওই হেনার পোস্ট দেখলে কিন্তু বিরক্ত লাগে। ঠিক আছে, মিমস গুলো এরকম যে মজা করবা সাময়িক সময়ের জন্য, কিন্তু তুমি যদি সেটা নিয়ে বসে থাকো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা আমি কিছু একটা বলবো বা যাই কিছু করুক না কেন সেটা নিয়ে কিছুক্ষণ সময় তোমরা ই করবা, তৎক্ষণাৎ আবার পড়ার দিকে মনোযোগ দিয়ে দেবা। সেটা নিয়ে তুমি যদি পেছাতে থাকো করো তাহলে সেটা কেমন হয়ে যায় না বিষয়টা। আচ্ছা যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি। দেখো, তো আমরা বুঝতে পারলাম যে স্থিতি কাকে বলে, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন হয় তাহলে সেটা গতি। আর স্থিতি হলো যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করলে সেটা কি স্থিতি। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এরপরে কি আছে। আচ্ছা এর আগে আমার একটা
তাহলে রেফারেন্স স্ট্রাকচার কাকে বলে? তোমার আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে এটা স্লাইডে অ্যাড করতে খেয়াল নাই, রেফারেন্স স্ট্রাকচার কাকে বলে বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে? তো এই প্রসঙ্গ কাঠামো হইল যে যার যাকে নিয়ে যার গতি আর স্থিতি যার সাপেক্ষে নির্ণয় করা হয় তাকে বলা হয় কি? প্রসঙ্গ কাঠামো। তোমরা যদি গাইড দেখো বা সার্চ দাও তাহলে অনেক সুন্দর একটা সংজ্ঞা পাই যাবা। আমার অ্যাকুরেট পুরোপুরি সংখ্যাটা মনে আসতেছে না, বাট তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো বিভিন্ন ধরনের গতি। এই যে এখন গতি, যেহেতু আমাদের এটা মোশন মানে গতি নিয়ে পড়াশোনা, তো আমাদের তো অনেক ধরনের গতি আছে। মনে করো তুমি এখান থেকে দৌড় দিয়ে ওই জায়গায় চলে গেলাম, আবার মনে করো এখান থেকে একটু দৌড়ে ওই জায়গায় গেলাম, আবার এদিক দিয়ে মনে করো উল্টে পাল্টায় দৌড় দিতেছো, একটা গতি। আবার তুমি মনে করো ঘুরতেছো, ফ্যান ঘুরতেছে, ঘড়ি ঘুরতেছে, এগুলা কি বলতো? এইগুলা হলো এক একটা গতি। তো এখন আমরা এই গতিগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো কি ধরনের গতি আছে আমাদের? সর্বসিদ্ধ ধরো 5 ধরনের গতি আমরা পাই। তো এই 5 ধরনের গতির মধ্যে প্রথমে আছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। তো সরলরৈখিক গতিটা কি দেখো, সহজ কথায় যে কোনো একটা কিছু যদি সরল রেখায় যায় তাহলে সেটাই কি? সরলরৈখিক গতি। ধরো এই যে আমি একটা মার্কার দিয়ে এই যে আঁকতেছি, দেখছো? এটা কিন্তু একটা সরলরৈখিক গতি। এটাকে কি বলা হয়? আমি একটা যদি সুন্দর সোজাভাবে একটা জিনিস আঁকি, এটা কি এবি কি একটা সরল রেখা না? এটাকে কি বলা হয়? সরল রেখা বলা হয় না? এই যে সরল রেখাটা আছে, তো এটাকে বলা হবে কি? সরলরৈখিক গতি। এটার উপর দিয়ে যদি কোনো একটা গাড়ি যায়, বা আমি মনে করি এই যে এটার গাড়ি বানাইয়া গাড়ি চালাইলাম, তো এটার নাম কি? এই গতিটার নাম কি হবে? সরলরৈখিক গতি হবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস মনে করো যে এই যে আমি উপর থেকে মনে করো মার্কারটা ছেড়ে দিলাম, এই যে সোজাসুজি নিচে পড়লো না, এটার নাম কি? এই যে সোজাসুজি নিচে পড়ছে, এটাও কি একটা সরলরৈখিক গতি। তার মানে উদাহরণ কি কি আছে? সরলরেখায় চলন্ত গাড়ি আর সেনাবাহিনী প্যারেড, সেনাবাহিনীকে একদম সোজা স্ট্রিক ভাবে প্যারেড করে, তাই না? তাদেরটাও কি হবে? সরলরৈখিক গতির মধ্যে পড়বে। তারপর কোনো বস্তুর অবাধ পতন, এই যে তুমি এটা ছেড়ে দিলা, অবাধ পতন হলো, এটার নামও কি? সরলরৈখিক গতি। তারপর এইটার এটা একই জিনিস, গাছ থেকে ফল পড়া। ফল কিন্তু যদি পড়ে গাছ থেকে একদম সোজা পড়ে, যেমন নিউটনের মাথার উপরে পড়ছিল, পাশে পড়ে নাই। কোথায় পড়ছিল? ওই নিউটনের মাথার উপরে পড়ছিল। তো ওটাও কি? ওই আপেলটার গতি কি ছিল? আপেলটার গতি ছিল সরলরৈখিক গতি ছিল, ঠিক আছে? এই গেল ফার্স্ট অফ অল আমাদের কি? সরলরৈখিক গতি। এরপরে দেখো পরেরটা, যে ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি হইলো যে কোনো কিছুকে যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি বলবো। যেমন দেখো এইটাকে কেন্দ্র করে মনে করো যে এখানে আমি একটা আঁকলাম, আঁকলাম, এটাকে কেন্দ্র করে এই যে মনে করো একজন কি আছে, গার্লফ্রেন্ড আছে, এটাকে কেন্দ্র করে কি করতেছে? একটা বয়ফ্রেন্ড ঘুরতেছে, একদম দূরত্ব সমান রাখিয়া, বুঝছো? আচ্ছা, এই যে কি গুরুত্ব সমান রেখে ঘুরতেছে, তাহলে দূরত্ব সমান রাখতে হবে, কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা কেন্দ্র, তাই কেন্দ্রকে কেন্দ্র করে একদম নির্দিষ্ট দূরত্বে তোমার কি ঘুরতে হবে, এটার নাম কি? ঘূর্ণন গতি। আবার ধরো ফ্যান আছে না? ফ্যান, আমি একটা ফ্যান অঙ্কন করি, দেখো এই যে একটা ফ্যান, এই ফ্যান এই যে দেখছো ঘুরতেছে, 4 পাখার ফ্যান আছে, আমি 3 পাখাটায় অঙ্কন করলাম। এই ফ্যানটা কি হইতেছে বলো তো? এই ফ্যানটা ঘুরতেছে। তো এই ফ্যানের গতিটা কি হবে? ঘূর্ণন গতি হবে। কি থাকতে হবে? সম দূরত্বে থাকতে হবে। কি থাকতে হবে? সম দূরত্বে থাকতে হবে, মানে এই যে এটা ঘুরে ঘুরে এই জায়গায় আসতেছে। আবার মনে করো ঘড়ি আছে, ঘড়ি কাটার গতি, পৃথিবীর চারদিকে চাঁদের ঘূর্ণন গতি, যেমন পৃথিবী আছে, পৃথিবীর চারদিকে কি চাঁদ ঘুরতেছে, দেখি একটা নির্দিষ্ট দূরত্ব করে কি ঘুরতেছে, এগুলাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি বলবো, ঠিক আছে? এই যে একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে কি থাকতে হবে? সমদূরত্বে থাকতে হবে। এই ঘূর্ণন গতির মেইন কনসেপ্টটা কি? যে সমদূরত্বে। তুমি মনে করো এইখান দিয়া এই যে এমনি 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 ঘুরলে হবে না, একদম সম দূরত্বে সমানভাবে থাকতে হবে, তাহলে এটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি বলবো, ঠিক আছে? এরপরে দেখো যে কি আছে, যে ঘূর্ণন গতির পরে কি আছে? যে চলন গতি। চলন গতিটা হইলো যে একটা জিনিস কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন তার বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে, তাহলে তাকে কি বলবো? চলন গতি। যেমন এই যে আমি এটা চালাইতেছি এদিক দিয়া, মনে করো মার্কারটার এই দিকে সকল বস্তু কণাই কি একদিকে যাচ্ছে, এটার নাম হলো কি? চলন গতি। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এটা কি? চলন গতি বলা হবে এটাকে, ঠিক আছে? এখানে দেখো একটা প্লেন দেওয়া আছে, কতগুলো প্লেন একসাথে যাচ্ছে, এটা কি বলবো আমরা? চলন গতি বলবো, ঠিক আছে? একই সময়ে একই দিকে থাকে, তাহলে তাকে কি বলবো? চলন গতি বলবো। এরপরে আসো চলন গতির পরে হলো পর্যায়বৃত্ত গতি। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সংজ্ঞাও তোমাদের পরীক্ষায় আসবে, এবং পর্যায়বৃত্ত গতির উদাহরণ আসতে পারে, এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, অনেক কিছুর ক্ষেত্রে তোমাদের জন্য এটা আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইখানে পর্যায়বৃত্ত গতিটা হইলো
কোনো একটা গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে আমরা তাকে কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। কিভাবে দেখো, এই যে মনে করো একটা ঘড়ি আমি যদি অঙ্কন করি, এইখানে মনে করো 12 কাটা থাকে, এখানে থাকে হলো 3 নাম্বার কাটা 3, আর এই জায়গায় থাকে হলো 6, এই জায়গায় থাকে হলো 9। ঠিক আছে, এই ঘড়ির কাটা মনে করো এটা একটা সেকেন্ডের কাটা, এটা যদি সেকেন্ডের কাটা হয় তাহলে এটা কি করবে বলতো? এটা ঘুরবে, ঘুরে আসবে আসবে এইখানে কিন্তু নির্দিষ্ট দূরত্বে কিন্তু ঘুরবে। ঘোরার পরে এই 12 থেকে যাওয়ার পরে এই 12তে কতক্ষণ পরে আসবে? একদম পুরোপুরি 60 সেকেন্ড পরে আসবে। কয় সেকেন্ড পরে আসবে? 60 সেকেন্ড পরে এই 12 থেকে যাওয়া শুরু করবে। এই 12 থেকে যাওয়ার পরে এই 12তে ঘুরে 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 এই 12তে আবার ফিরে আসবে কয় সেকেন্ড পরে? 60 সেকেন্ড পরে ঘুরে আসবে। কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, বৈদ্যুতিক পাখার গতি যদি পর্যায়বৃত্ত গতি হয় তাহলে এটা কি ঘূর্ণন গতি হবে? অবশ্যই হবে। ঘূর্ণন গতির মধ্যে আর পর্যায়বৃত্ত গতির মধ্যে একটা মিল আছে, সেটা কি মিল? যে নির্দিষ্ট বিন্দু দিয়ে, কি নির্দিষ্ট দূরত্বে বা নির্দিষ্ট বিন্দু দিয়ে, দেখো এই ঘড়ির কাঁটা কিন্তু তোমার একদিক দিয়ে সারাক্ষণ যাচ্ছে, আবার একটা ফ্যানও কিন্তু একদিক দিয়েই সারাক্ষণ যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো কি, যে নির্দিষ্ট সময় পর পর এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। যে কি, এখানে একটু মার্ক করে দিলে ভালো হইতো, জাস্ট খেয়াল নাই। নির্দিষ্ট সময় পর পর এটা কি হইতে হবে? একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। যেমন এই সেকেন্ডের কাঁটাটা এই 12কে অতিক্রম করতেছে কয় সেকেন্ড পর পর? 60 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। ও কিন্তু 1 সেকেন্ড কম হচ্ছে না বা 1 সেকেন্ড বেশি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটার নাম কি? পর্যায়বৃত্ত গতি। এই সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ রাখবা। এখানে উদাহরণগুলো দেখো, যে উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ। হ্যালির ধূমকেতু কি একটা নির্দিষ্ট সময় পর পৃথিবীর এদিক দিয়ে যায় না? হ্যাঁ, হ্যালির ধূমকেতু হলো একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবীকে অতিক্রম করে যায়। কিংবা সরলরৈখিক স্প্রিং এ ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, যেমন একটা বস্তু তুমি স্প্রিং এর সাথে লাগাই দাও, এই দুলতে থাকবে দুলতে থাকবে। ঠিক আছে, এগুলা কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি বলা হয়। এখন নিচে দেখো লেখা আছে যে ঘূর্ণন গতি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিকে আমরা কি বলতে পারি? যে সকল পর্যায়বৃত্ত গতি কি হবে? ঘূর্ণন গতি হবে। কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি হবে না, কারণ ঘূর্ণন গতিকে যদি পর্যায়বৃত্ত গতি হইতে হয় তাহলে এই নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে কি অতিক্রম করতে হবে একই দিক থেকে। ঘড়ি কাঁটা যেমন কি করে? এই দিক থেকে অতিক্রম করবে, এই দিকে কিন্তু অতিক্রম করবে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে মনে করো এই দিকে অতিক্রম করতে পারে, আবার এই দিকেও কি অতিক্রম করতে পারে, সমস্যা নাই। ঘূর্ণন গতি তোমার যদি ধরো এইটা এখানে আছে, এদিকেও যদি অতিক্রম করে ঘূর্ণন গতি, আবার এদিকেও যদি করে হবে, সমস্যা নাই। কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একই দিক থেকে অতিক্রম করতে হবে। এদিক দিয়ে অতিক্রম করতেছে সারা জীবন, এদিক দিয়ে অতিক্রম করতে হবে। এটার নাম হলো পর্যায়বৃত্ত গতি। এটা নির্দিষ্ট সময় পর পর আর নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই ভাবে অতিক্রম করে, তাদেরকে পর্যায়বৃত্ত গতি বলে। ঠিক আছে, ধরো এইখানে ফ্যান এইখানে এসে একবার বেশি জোরে ঘুরলো, আবার এখানে এসে কম জোরে ঘুরলো। কোন একটা বস্তু এই জায়গাতে ঘুরতেছে, এখানে এসে বেশি জোরে ঘুরলো, আবার এই জায়গায় এসে কম জোরে ঘুরলো, আবার ঘুরে এসে এই জায়গায় আবার কম জোরে ঘুরলো, এরকম না। এই পর্যায়বৃত্ত গতির কি হইতে হবে? একদম সব জায়গায় সমান, মানে কি বলে, নির্দিষ্ট বিন্দু দিয়ে তো ঘুরতে হবে, আর একই দিক থেকে একই ভাবে অতিক্রম করতে হবে, একই ভাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে বুঝতে পারবা। এরপরে দেখো যে সরল স্পন্দন গতিটা কি। সরল স্পন্দন গতি হলো এই যে পর্যায়বৃত্ত যে গতিটা পড়ছো ওইটার অর্ধেক। তার মানে সরল স্পন্দন গতিটা হলো এইরকম, যে একটা দোলনায় তুমি মনে করো বসে আছো, এই দোলনা ধরো দুলতেছে। তো দোলনা দুললে কি হবে? যে একবার এইখান থেকে দোলনা দুলতেছে, একবার কি করবে? এই দিকে যাবে, আবার এই জায়গায় আসার পর তার বেগ শেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আবার সে এই দিকে যাবে, আবার এখান থেকে বেগ শেষ হয়ে আবার সেই দিকে যাবে। তার মানে দেখো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি সরলরৈখিক হয় এবং দিক যদি সাম্যাবস্থা অভিমুখ হয়, মানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন এদিকে যাইতেছে আবার এদিকে যাইতেছে, এটাকে আমরা কি বলবো? স্পন্দন গতি বলবো। ঠিক আছে, আর তোমরা যে পর্যায়কাল আছে, পর্যায়কালের সংজ্ঞাটা পড়ে নিবা। ঠিক আছে, পর্যায়কালের সংজ্ঞাটাও অনেক গুরুত্বপূর্ণ, যে কত সময় পর পর অতিক্রম করে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো যে এই যে আমি তোমাকে বুঝাইলাম গতিগুলো, এগুলো কি তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, চলন গতিটা আবার বললে ভালো হইতো। দেখো চলন গতিটা হইলো যে কোন একটা কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন প্রত্যেকটা বস্তু কোন একই সময় একই দিকে যাইতেছে, এটার নাম কি হবে? চলন গতি হবে। ধরো আমরা এই বলের দিকে চালাইতেছি, এদিক দিয়ে মনে করে দিতে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, এমনি যাচ্ছে, তার মানে ও যাচ্ছে মানে ওর প্রত্যেকটা বস্তু কোন একই দিকে যাইতেছে। ঠিক আছে, তো এই যেভাবে সোজা সোজা যাচ্ছে না, এইটাকে বলা হয় চলন গতি। মানে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন সকল কণা একই সময় একই দিকে। এই জায়গায় মনে করো এটা যদি মনে করো এদিকে সামনে গেল গা আর এটা পিছনে পড়ে গেল না,
এই পুরাটা জিনিসকে একসাথে যাইতে হবে, তাহলে এটাকে কি বলা হয়, চলন গতি বলা হয়। ঠিক আছে, আর এগুলো যদি তুমি যদি অত না বুঝতে পারো, অত প্যানিক হওয়ার কিছু নাই, তুমি জাস্ট কি করবা, এই সংজ্ঞাগুলো পড়বা, সংজ্ঞাগুলো পড়লে হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে তোমার ওইভাবে প্রশ্ন আসে না। তারপরে আসো, এরপরে আমাদের কি আছে যে স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। স্কেলার রাশি হইলো যেই রাশিকে শুধুমাত্র তুমি মান দিয়ে প্রকাশ করতে পারবা, সেটার নাম কি, স্কেলার রাশি। স্কেলার রাশি আর কি, ভেক্টর, যেই জিনিসটাকে তুমি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবা। যেমন দেখো যে এইখানে আমি একটা দাগ দিলাম, এখানে কি আছে যে এ বি আছে, আমি জিজ্ঞেস করলাম যে এ বি এর দৈর্ঘ্য কত বলতো, তো তুমি বললা যে এ বি এর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো তো, এই এ বি কে আমরা কি করতে পারছি, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারছি, কি, এই যে দৈর্ঘ্য মানে 5 সেন্টিমিটার। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হইলো স্কেলার রাশি। মানে এই দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, এই দৈর্ঘ্য এই দিকে কত আর এই দিকে কত চেঞ্জ হবে, তুমি যদি এই দিকে চিন্তা করো চেঞ্জ হবে, আবার এইদিকে যদি চিন্তা করো চেঞ্জ হবে, হবে না, এই 5 থাকবে, এটার কোনো দিক নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে ভর দেখো, তোমার বললো যে তোমার শরীরের কি বলে, তোমার শরীরের ভর কত, আমরা যেটা ওজন বলি আসলে ওটা ওজন না, পদার্থবিজ্ঞানের ভাষায় পদার্থবিজ্ঞানে তোমার সবকিছু মনে করো উল্টা পাল্টা। তুমি বলো না তোর ওজন কত, এই যে আমরা ওজন বলি এটা কিন্তু আসলে ওজন না, এটা আসলে কি, ভর। এই ভর কত, ভর হলো তোমার, এই মনে করো তোমার ভর কত, আমার ভর হলো 75 কেজি, 75 কেজিতে বেশি হয়ে গেছে গা, তো এই হলো আমার ভর কেজি। ঠিক আছে, এটা কি একটা স্কেলার রাশি। এরপর দ্রুতি, কাজ, তড়িৎ, বিভব, এগুলো কি বলতো, স্কেলার রাশি। এরপর আসো ভেক্টর রাশি গুলা কি, যেই সকল ভৌত রাশিকে রাশিকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, দিক নির্দেশের প্রয়োজন হয়, এইগুলাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি বলবো। ভেক্টর রাশিকে কি প্রকাশ করার জন্য আমাদের কি লাগবে, একটা মান তো লাগবেই, সাথে সাথে কি লাগবে, দিক লাগবে। ওজন, ওজন কি হলো, নিচের দিকে ক্রিয়া করে, ওজন কি নিচের দিকে ক্রিয়া করে, তো শুধু একটা মানও লাগলো, আবার কি এই যে নিচে কি দিকও দরকার হইলো, মানও দরকার হলো এবং কি লাগলো, দিকও লাগলো, কোন দিকে, নিচের দিকে। তারপর ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, বল তুমি প্রয়োগ করছো কোন দিকে, বল প্রয়োগ করছো, ধরো আমি এটা ঠেলা দিলাম এইভাবে, এই যে আমি বল প্রয়োগ করছি কোন দিকে, এই দিকে বল প্রয়োগ করছি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হলো ভেক্টর রাশি, যেটা প্রকাশ করতে শুধুমাত্র মান না, সম্পূর্ণ প্রকাশ করা যায় না, দিক নির্দেশেরও প্রয়োজন হয়, তাকে কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। এই সংজ্ঞাগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সংজ্ঞার নিচে যে উদাহরণগুলো আছে না, এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে যে কোনো একটা কিছু দিয়ে আসবে, বলবে যে নিচের এটা নিচের কোনটা স্কেলার রাশি, বা তোমাকে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি স্কেলার রাশি, বা তোমাকে একটা জিনিস দিয়ে বলবে এটা কি রাশি, স্কেলার নাকি ভেক্টর, দুটোর একটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এই কথা বলো না। তারপরে দেখো ক্লাসের কোয়ালিটি কিন্তু একদম ফুল এইচডি। এরপর আসো আমরা কয়েকটা জিনিস শিখবো, এই আমরা মেইন পড়ায় ঢুকতে, এতক্ষণ যা পড়লাম এগুলো হলো সারমর্ম। ঠিক আছে, সারাংশ পড়লাম, সারাংশ না তো কি বলে ভূমিকা, কি পড়ছি, ভূমিকা পড়ছি। এখন আমরা মাঝখানের পড়াগুলো শুরু করব, এইগুলো হলো মেইন পড়া। কি আছে, দূরত্ব আর সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ আর মন্দন, এগুলো হলো এক একটা ভার্সেস। দ্রুতের সাথে হলো সরণ, দ্রুতির সাথে হলো বেগ, আর ত্বরণের সাথে হলো মন্দন। ঠিক আছে, এগুলো একটার সাথে একটা যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি আছে, দূরত্ব আর সরণ আছে। তো দূরত্ব জিনিসটা কি, দূরত্ব জিনিসটা হইল ডিস্টেন্স, মানে দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স। ঠিক আছে, দূরত্ব যেমন দেখো, মনে করো এইটা হলো তোমার বাসা, এটা হলো তোমার হোম, হোম, আর এইটা মনে করো স্কুল, এই স্কুল কিভাবে আঁকে, এইভাবে স্কুল। ঠিক আছে, এটা হলো তোমার হোম, আর এটা কি তোমার স্কুল। ঠিক আছে, এটা তোমার বাড়ি, এটা তোমার কি বিদ্যালয়। এখন এই যে হোম থেকে, মানে তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাইতে পারো অনেকভাবে যাইতে পারো। মনে করো এইখানে তোমার একটা বন্ধুর বাসা আছে এ, আবার এই জায়গায় মনে করো আরেকটা বন্ধুর বাসা আছে বি। ঠিক আছে, আবার এই জায়গায় মনে করো একটা তোমার বন্ধুর বাসা আছে সি। তো তুমি কি করো, প্রত্যেক দিন এই বাসা থেকে প্রথমে কার বাসায় যাও, এই বন্ধুর বাসায় যাও, আবার আবার কোনো সময় তুমি প্রথমে এই বন্ধুর বাসায় যাও, এই বন্ধুর বাসায় যাও, এরপর আবার এই বন্ধুর বাসায় যাও দুইজনে মিল্লা, এরপর এই তিনজনে মিল্লা আবার এই বন্ধুর বাসায় যাও, এরপরে এই তিনজনে মিল্লা একসাথে স্কুলে যাও। তিনজন না, সরি 1 2 4 জন, এই 4 জন মিলে তুমি স্কুলে যাও। আবার তোমার মনে করো একদিন ভালো লাগলো না, তুমি কি করলা, এই জায়গাতে এমনি ঘুরে এমনি গেলা, এখানে একটা মনে করো কি আছে, এটা কি বলা যায়, এখানে হলো
কার বাসা বলা যায় না, থাক, ওই সবার বাসা বলা যাবে না। এর মনে করো এটা কি আছে, কি বলা যায় এখানে, যাই হোক এখানে একটা কি বলা যায়, মাঠ আছে, একটা পার্ক আছে, পার্ক। তুমি করো কি, বাসা থেকে তুমি এদিক দিয়ে পার্কে যাও, পার্কে যাই কতক্ষণ বসে থেকে তারপর এদিক দিয়ে যাও, তোমার যদি ভালো না লাগে। আবার তোমার মনে করো কোনো কোনো দিন কি হয় যে টাইম সময় থাকে না একদম, এরকম হয় না অনেক সময় যে একদম তুমি ঘুমেতে উঠে যাও কি টাইম হয়ে গেছে, তারপরে একদম ফ্রেশ হইতে হইতে টাইম লেগে যায়, এবং স্কুলের টাইম প্রায় মনে করো স্কুল শুরু হবে 10টার সময়, তোমার একদম কয়টা বেজে গেছে, 9টা 40 বেজে গেছে, তো 10টার সময় তোমার স্কুল শুরু হবে, তখন তুমি কি করো, একদম সোজাসুজি স্কুলে চলে যাও না? হ্যাঁ, একদম কি কোনো জায়গায় যাওয়া যায় নাই, ওরা কি স্কুলে গেল না না গেল সেটা তোমার দেখার বিষয় নাই, কারণ তোমার সময় নাই, তুমি মানে কি একদম সোজা চলে যাও। ঠিক আছে, এখন তুমি চাইলে এই বাসা থেকে স্কুলে যে কোনো ভাবে যাইতে পারো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা কারো নাই। এখন যাওয়ার মধ্যে কয়েকটা ধাপ আছে, তুমি যে বাসা থেকে যে সরাসরি স্কুলে গেছো এটা হলো সরণ, এটার নাম কি বলবো আমরা, সরণ বলবো। তার মানে একদম তোমার বাসা থেকে সরাসরি স্কুলের যে দূরত্ব আছে এটার নাম কি, সরণ, এবং এটা সরণের দিক আছে, বাসা থেকে স্কুলের দিকে, বাসা থেকে কোন দিকে, স্কুলের দিকে। আর দূরত্ব হলো কোনগুলা, এই যেগুলা দূরত্ব, যে তুমি কি করছো, দূরত্ব অতিক্রম করছো, তুমি এদিক দিয়ে গেছো, মনে করো এখানে তোমার যাইতে হলো ধরো 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে, আবার এদিক দিয়ে ঘুরে যেতে তোমার মনে করো 3 কিলোমিটার পথ অতিক্রম করা লাগছে, আর এইখান থেকে মনে করো এই পর্যন্ত যাইতে তোমার 1 কিলোমিটার পথ লাগছে। এই 1 কিলোমিটার হলো তোমার কি সরণ, এটা নির্দিষ্ট দিক আছে, আর এটা কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই, তুমি চাইলে এদিক দিয়েও যাইতে পারো, আবার তুমি চাইলে এমনেও যাইতে পারো, আবার তুমি চাইলে এমনেও যাইতে পারো, যে কোনো ভাবে তুমি যাইতে পারো। এইটার নাম হলো কি, দূরত্ব, যার কোনো দিক নাই। আর দূরত্বটা কি বলতো, স্কেলার রাশি। আর এই যে সরণ যেটা বললাম, সরণের কি একটা নির্দিষ্ট মান আছে, মানে এটা কি একদম অ্যাকুরেট, মানে একদম বাসা থেকে একদম সরাসরি স্কুল পর্যন্ত যে দূরত্ব, এটা হলো কি তোমার সরণ। আর এটার একটা দিক আছে, মানে এই সরণ কি একটা ভেক্টর রাশি, ওর একটা মানও আছে 1 কিলোমিটার, এবং কি একটা দিকও আছে, কয় কিলোমিটার, এই দিকটা হলো কি, যে বাসা থেকে স্কুলের দিকে। ঠিক আছে, এই হলো আমাদের সরণ, আর এটা হলো দূরত্ব। তুমি দূরত্ব যে কোনো পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার মানে দূরত্ব হলো কোনো সচল বস্তু বা কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে কি বলে, দূরত্ব বলে। তুমি মনে করো যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, তো স্কুল বাসা থেকে স্কুলে যাইতেছো, স্কুল থেকে বাসায় আসতেছো, বা সম্পূর্ণ যে দূরত্বটা তুমি অতিক্রম করতেছো এটাকে বলা হয় দূরত্ব বলা হয়। ঠিক আছে, আর সরণ কি, কোনো বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কি, ন্যূনতম মানে সব থেকে কম দূরত্বটাই কি, সরণ। ঠিক আছে, তো সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ, এবং এই সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এই যে তুমি মনে করো যাচ্ছ, তোমার আদি অবস্থান কত, হোম, আর শেষ অবস্থান কোনটা, স্কুল, তো হোম থেকে স্কুলের দিক, এইটা হলো কি তোমার দিক। তো বুঝতে পারছো সরণ আর এই দূরত্ব কি সবাই বুঝতে পারছো? এই সরণটা কি তাহলে, সরণটা হলো স্কেলার রাশি, আর সরি দূরত্বটা হলো কি স্কেলার রাশি, আর সরণটা কি হবে, ভেক্টর হবে। লিখতে মনে নাই, সরণটা কি হবে, ভেক্টর রাশি হবে। না, আমার বাড়ি বরিশাল না, আমার বাড়ি বরিশালের পাশে, মাদারীপুরে। বুঝতে পারছো? আমাকে একটু সবাই যদি বুঝতে পারো সরণ আর দূরত্বটা যদি বুঝতে পারো, তাহলে আমাকে সবাই একটু কি লিখে জানাও, সি লিখে জানাও, ক্লিয়ার লিখে জানাও, দেন আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। মনে করো সরণ হলে এমন একটা বস্তু, যে তুমি মনে করো এই বাসা থেকে কি করলাম, স্কুলে গেলা, 1 কিলোমিটার পথ হাইটা তুমি স্কুলে গেলা, এবং মনে হ্যাঁ তোমার স্কুলে মনে পড়লো, ইস আমি তো খাতা আনতে ভুলে গেছি, নাহলে তো ওই স্যার তো মারবে না আমারে খাতা না দেখাইলে। তুমি আবার কি করলা, এই স্কুল থেকে আবার বাসায় চলে আসলা, তাহলে তুমি অতিক্রম করছো কয় মিটার, 2 মিটার পথ অতিক্রম করছো। আমি তোমাকে বলি সরি, 2 মিটার না তো 2 কিলোমিটার, তুমি এদিক থেকে এদিকে গেছো, আবার তুমি এদিকে আসছো, তাহলে কয় কিলোমিটার, 2 কিলোমিটার পথ তুমি অতিক্রম করছো। তো এইখানে আসার পরে তোমার স্মরণ কত হবে জানো, এইখানে আসার পরে তোমার স্মরণ হবে 0, আর দূরত্ব হবে কত, দূরত্ব কত হবে, দূরত্ব হবে 2 কিলোমিটার। মানে তুমি গেছো আইসোটের নাম হলো দূরত্ব। আর এই যে তুমি এই অবস্থান থেকে, তো তুমি কোথাও যাও নাই, তোমার এখানে অবস্থান দেখাবে যে তুমি এইখানে দাঁড়ায় আছো, এখান থেকে এই পর্যন্ত গেছো আবার আইসো, মানে পুরোটা কি হয়ে গেছে, 0 হয়ে গেল। এখানে এসে দাঁড়াইছো মানে তুমি কোনো যাওই নেই। মানে ওই যে যেমন বলে না, যে কি হয়েছিল, দারোয়ান বসেছিল কিন্তু দারোয়ান কোনো কাজ করে নাই, দারোয়ান যদি হাঁটাহাঁটি হাঁটতো এই জায়গা থেকে যেত, তাহলে সেটা দারোয়ানের কাজ হইতো। তো দারোয়ানের ওখানে স্মরণ হয় নাই, সে বসেছিল। তো এখানেও সেম, এখান থেকে তুমি এই জায়গায় আসছো, কোনো স্মরণ হয় নাই, স্মরণ কি 0।
তোমার কোনো কাজ হয় নাই। কাজের সংজ্ঞা হলো ডাব্লিউ সমান এফ এস। এস মান যদি 0 হয় তাহলে কাজ তো 0 হয়ে যাবে। তার মানে তুমি এহেনতে যাইয়া দৌড়ে যে হেনে গেছো, স্কুলে গেছো, আবার স্কুলতে আইছো, তোমার কোনো কাজই করো নাই স্মরণের চিন্তা করলে। আমার বাসা হলো মাদারীপুরে আর থাকি হলো শিবচরে, বুঝছো? আচ্ছা বুঝাই দিছি, বাকি যেটা আছে সেটা বুঝাই দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সরণ আর দূরত্বের পর আমরা শিখবো হলো দ্রুতি আর বেগ। কি শিখবো? দ্রুতি শিখবো আর বেগ শিখবো। তাহলে দেখো এখন এইখানে তো আমরা কি কি শিখলাম, যে সরণ শিখলাম আর হলো কি দ্রুতি শিখলাম। আমি আবার এটাকে লিখতেছি, দেখো হোম আর এটা থাক, সমস্যা নাই। এই যে দূরত্ব যেটা আমরা অতিক্রম করছি, দূরত্ব হইলো যে সময়ের সাথে যে আমরা এই যে এখান থেকে সরণ যেটা করলাম সরণ, আর এই যে হলো মনে করো দূরত্ব, এই যে মনে করো দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে হলো দূরত্ব, ঠিক আছে? এই যে, তো এইটা হলো কি সরণ আর হলো কি দূরত্ব। এইখানে এটা হলো আমাদের দূরত্ব। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। তুমি যে সময় মনে করো এখান থেকে তোমার এই যে এইখান থেকে তোমার এই পর্যন্ত আসতে ধরো তুমি কয় মিটার, এখানে মনে করো এখান থেকে এখানে 500 মিটার, তো এদিক দিয়ে তুমি আসতে আসতে তোমার ধরো আর এদিক দিয়ে মনে করো তুমি 1000 মিটার পথ অতিক্রম করছো, আর এখান থেকে আসতে ধরো তোমার টাইম লাগছে হলো 5 মিনিট টাইম লাগছে, 5 সেকেন্ড টাইম লাগছে, আর এইখান থেকে এই পর্যন্ত যাইতে তোমার সময় লাগছে ধরো 10 সেকেন্ড, ঠিক আছে? 10 সেকেন্ড সময় লাগছে। এখন এইখানে কি বলতো, এই 500 থেকে তুমি কি করবা, 5 দিয়ে ভাগ করে দিবা। কি বলছি? যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হার কি, তার মানে তোমার এখানে কি হয়েছে, তুমি 5 সেকেন্ডে অতিক্রম করছো হলো 500 মিটার, 1 সেকেন্ডে কত অতিক্রম করছো? 1 সেকেন্ডে কি 500 ভাগ 5 সমান কত? 100। তার মানে এই 100 হলো কি তোমার ms ইনভার্স 1। এটা কি দ্রুতি। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। এই ভিটা হলো কি জানো, এই যে দূরত্বের যেই তোমার এই দ্রুতি যেটা আছে স্পিড, এইটাও তোমার ভি দিয়ে প্রকাশ করা হয়, আর বেগকেও ভি দিয়ে প্রকাশ করা হয়। আমরা সবসময় এই বেগ নিয়ে কাজ করবো, এই দ্রুতি নিয়ে আমরা কাজ করব না। তো এই দ্রুতি হলো তোমার কি ms ইনভার্স 1 একক। তাহলে এখান থেকে কি আসবে, এই ক্ষেত্রে আসবে হইলো ওর মাত্রা, দেখো মাত্রা হবে হলো এরকম যে lt ইনভার্স 1, ঠিক আছে? আর বেগের ক্ষেত্রে কি হবে, কোনো বস্তুর নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে, এই দেখছো নির্দিষ্ট দিক কিন্তু মার্ক করা আছে, নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাই বেগ। কোনো বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে, ঠিক আছে, ওটা কি তার বেগ। একক সময়ে, ঠিক আছে, কি থাকবে, যে কোনো বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে ওইটাই কি তার বেগ। এখানে একটু ভুল হয়েছে সংখ্যাটা, ঠিক আছে? নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে না, যে দ্রুত অতিক্রম করে, এখানে হবে একটা হবে যে কোনো বস্তু নির্দিষ্ট একক সময়, একক সময় নির্দিষ্ট দিকে, এখানে নির্দিষ্ট সময় না একক সময়, এখানে হবে একক সময়ে, একক সময় নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে সেটাই কি তার বেগ। এই কিন্তু সংশোধন করে নাও, কোনো বস্তু একক সময়ে, তার মানে বেগ হলো কি আমরা একক সময়ে নির্দিষ্ট দিকের কথা বলতে হবে। তো এই যে সরণ দেখছি না আমরা, এটা হলো তোমার এই ভি সমান কি, এই ভি সমান হলো ডি ডিভাইড বাই টি, মানে দূরত্বটা আমরা কি দিয়ে ভাগ করব, টি দিয়ে ভাগ করব। আর এই বেগের ক্ষেত্রে আসবে হলো এটা হলো তোমার দ্রুতি, দ্রুতি হলো ডি বাই টি, আর এইখানে হলো বেগ, বেগ হলো কি এস ভাগ টি। এটা কিভাবে আসছে বলো তো? এটা আসলে এইভাবে যে ধরো এই টি সেকেন্ড সময়ে এস মিটার দূরত্ব অতিক্রম করছে নির্দিষ্ট দিকে, এই টি সেকেন্ড সময়ে এস মিটার দূরত্ব অতিক্রম করছে নির্দিষ্ট দিকে, তো 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করলো? 1 সেকেন্ডে এস ডিভাইড বাই কি টি মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হলো এখানেও একক কি আসবে, একক হলো এম এস ইনভার্স 1, আর এখানে বেগের এইটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, ঠিক আছে? কি আসবে, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি আসবে। তার মানে আমরা কি বলতে পারি, এস সমান হলো ভিটি বলতে পারি। এটা হলো আমাদের একটা সূত্র, এস সমান কি ভিটি, সমবেগের সূত্র এটা। তো বেগটা হলো কি, কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাই তার বেগ, আর বেগের কি থাকে, একটা নির্দিষ্ট দিক থাকবে। তো এখন দেখো যে বস্তুর বেগের মানই তার দ্রুতি। আমি যদি এখান থেকে দেখো এটাও যদি বের করতাম যে ওর এখানে মনে করো 500 মিটার দূরত্ব আছে, আর ওর এখান থেকে যাইতে মনে করো কয় সেকেন্ড সময় লাগছে, 5 সেকেন্ড সময় লাগছে,
তো এই ক্ষেত্রে দেখো এই ভি সমান কি এস বাই টি না, এই ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তো এস এর মান কত দেওয়া আছে 500, আর সময় কত লাগছে 5। তো এখানে কত আসতেছে 100 ms ইনভার্স 1 আসতেছে। কিন্তু দেখো এই মান কিন্তু মিলে গেছে, তার মানে বস্তুর বেগের যে মানটা আমরা পাইলাম, এই যে বস্তুর বেগের যে এই যে মান পাইছি না, এটা কি দ্রুতি, আর নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতি কি তার বেগ। এখন এই যে যেটা আছে বেগটা আমরা দ্রুতিটা যে পাইলাম 100, এই দ্রুতির যদি একটা নির্দিষ্ট দিক থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম, বেগ বলতাম। এই দ্রুতির যদি একটা নির্দিষ্ট দিক থাকতো তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, বেগ বলতে পারতাম। ঠিক আছে, তার মানে এই বেগের কি এখানে যে মানটা পাইছি মানটা হলো দ্রুতি, আর এই বেগের এই দ্রুতির যদি একটা নির্দিষ্ট দিক থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম, বেগ বলতাম। মানে বেগের কি একটা নির্দিষ্ট দিক থাকবে আর দ্রুতির একটা নির্দিষ্ট দিক থাকবে না। ওই দ্রুতি আসবে দূরত্ব থেকে আর বেগ আসবে হলো সরণ থেকে। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি, তাহলে এই বেগ কি, এই বেগ হইলো ভেক্টর রাশি। আর এখানে দ্রুতিটা কি, এটা একটা স্কেলার রাশি, যেহেতু এটার কোনো দিক নাই। তো এখানে আমরা এটার মাত্রা কত পেলাম, ভি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স 1। সেম ভাবে আমরা এখানে ভির মাত্রা, এখানে বেগের মাত্রাও কি পাবো, এল টি ইনভার্স 1। বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হও তাহলে ক্লিয়ার লিখে জানাও আমাকে। ঠিক আছে, শোনো এই সব কথাবার্তা পরে হবে, বন্ধুর বাসা না কি, বাসা কোথায়, কি কোথায়, এগুলো পরে কথা হবে। এখন এগুলা নিয়ে কথা বলে লাভ আছে বলো? এখন এই যে সুন্দর একটা ক্লাস করাচ্ছি, তোমরা ক্লাসটা করো। তোমরা জানো এই যে এই স্লাইডটা আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন এই স্লাইডটা আমি তৈরি করছি তোমাদের জন্য। আজকে একটা টিউশন ছিল, মনে করো আমার স্লাইডটা হইলো অর্ধেক তৈরি করা হয়েছে, আগে অর্ধেক তৈরি করা ছিল, তো তোমাদের জন্য আরো কিছু ইনক্লুড করছি। তো ওই যে একটা স্টুডেন্টের পড়ানো ছিল তোমার, মনে করো 8টা, কটার দিকে, হ্যাঁ 8টার দিকে পড়ানো ছিল, তো 8টা থেকে 9টা পর্যন্ত পড়াইয়া দেন আমি হলো তোমাদের পড়ানো শুরু করি 9:30টার দিকে। তো আজকে হলো ওই যে স্লাইডটা তৈরি করা নেই, এই জন্য ওরে অফ দিয়ে দিছি, তোমাদের জন্য স্লাইড তৈরি করে তোমাদেরকে পড়াচ্ছি। তারপরে তোমরা যদি পড়াশোনা না করে যদি এরকম মানে সমস্যা করো তাহলে তো হবে না, ঠিক না? কথা বলো না কেউ, ঠিক আছে? কেউ কমেন্ট করো না, অযথা কেউ কমেন্ট করো না। দেখো তোমার কারো কমেন্ট দেখতে হবে না, তুমি নিজের কমেন্ট করো তাইলে হবে। তোমার কমেন্ট আমি দেখলেই হয়েছে, তোমার আর কারো কমেন্ট দেখতে হবে না। তো এটা বুঝতে পারছো, এটা হলো কি পড়লাম, দ্রুতি পড়লাম আর বেগ পড়লাম। তো দ্রুতি কি একটা স্কেলার রাশি আর বেগ হলো কি একটা ভেক্টর রাশি। তো দ্রুতির কি থাকবে, কোনো দিক থাকবে না, আর বেগের কি থাকবে, একটা দিক থাকবে। ঠিক আছে, আর দুটো জিনিস কিন্তু প্রায় একই জিনিস, কিন্তু বেগের ক্ষেত্রে শুধু একটা দ্রুতি আছে, কিন্তু এই সরি বেগের ক্ষেত্রে একটা দিক আছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে কোনো দিক নাই। এইটাই, আর আমরা দ্রুতি নিয়ে তো পড়াশোনা করবো না, আমরা সবসময় পড়াশোনা করবো এই বেগ নিয়ে, আমরা কি পড়াশোনা করবো। ঠিক আছে, দ্রুতি আর বেগ আমরা শিখতে পারলাম। এরপরে আসো এই যে তোমরা কি করতেছো, যে একজনে কমেন্ট করছে যে আমি কারো কমেন্ট দেখতে পারছি না, এই যে আবার তুমি রিপ্লাই দেওয়ার কি দরকার, যে কেন? ও দেখতে পারছে না, ও কি জানে কেন? ওই সেই জন্য তো প্রশ্নটা করছে যে ও কেন দেখতে পাইতেছে না। সবাই কমেন্ট করতেছে ও দেখতে পাচ্ছে না, এটাই তো জন্য তুমি আমার প্রশ্ন করলে কি, কেন? কেন আবার কেন? ও জানে কেন? যাই হোক, এরপরে দেখো আমরা কি শিখবো, যে এরপরে আমরা শিখবো হইলো গড় দ্রুতি। দেখো এই দ্রুতির মধ্যে কিছু একটা আছে, সেটা হলো কি গড় দ্রুতি। যেমন যদি একটা মনে করো একটা গাড়ি মনে করো কি করতেছে, যে ধরো ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় তো কি করলো, যে 5 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করছে। মনে করো ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় একজনে, তুমি যাচ্ছ গাড়িতে, তুমি অনেক পাকনা মানুষ, তুমি আবার হিসাব করতেছো যে কিরে দেখি তো কয় ঘন্টায় কয় কিলোমিটার গেল। তো তুমি হিসাব করলা যে 50 কিলোমিটার পথ অতিক্রম করছে কয় ঘন্টায়, 5 ঘন্টায়। 5 আওয়ারে কি করলো, 50 কিলোমিটার পথ অতিক্রম করলো। এখন 50 কিলোমিটার অতিক্রম করলো, তুমি হিসাব করে দেখলা যে 50টা যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেক ঘন্টায় তার 10 কিলোমিটার/আওয়ার বেগে যাওয়ার কথা। তার দ্রুতি কত হচ্ছে, তার দ্রুতি হচ্ছে 10। তার মানে প্রত্যেক ঘন্টায় তার কত কিলোমিটার করে যাওয়ার কথা, যে প্রত্যেক ঘন্টায় তার হলো 10 কিলোমিটার করে যাওয়ার কথা। এখন প্রত্যেক ঘন্টায় যদি 10 কিলোমিটার করে যাওয়া হয়, কিন্তু আসলে কি এটা হয়? কত জায়গায় জ্যাম থাকে, বা কত জায়গায় রাস্তা ভাঙ্গা থাকে, আস্তে চালাইতে হয়, আবার কত জায়গায় অনেক দ্রুত গতিতে চালাইতে হয়, তাই না?
তো মনে করো কি হয় যে এই যাওয়ার সময় এমন হয় যে কোনো 1 ঘন্টায় মনে করো, প্রথম ঘন্টার কথা চিন্তা করি, প্রথম ঘন্টায় মনে করো 10 কিলোমিটার অতিক্রম করলো, ঠিক আছে। পরের ঘন্টায় যায় মনে করো 2 নম্বর ঘন্টায় মনে করো সে 8 কিলোমিটার পথ অতিক্রম করলো, কারণ রাস্তা ভাঙ্গা ছিল। এরপরে যায় মনে করো আবার সে কি করলো, 3 নম্বর ঘন্টায় যায় সে কি করলো 9 কিলোমিটার পথ অতিক্রম করলো। আবার মনে করো 4 নম্বর ঘন্টায় যায় সে কি করলো 12 কিলোমিটার পথ অতিক্রম করলো। এবারে 5 নম্বর ঘন্টায় যে সে কি করলো, সে হলো ধরো যে 11 কিলোমিটার পথ অতিক্রম করলো। তো প্রত্যেক ক্ষেত্রে কি সে 10 কিলোমিটার অতিক্রম করছে? করে নাই। কিন্তু টোটাল বেগ তার কত হয়েছে? টোটাল হলো সে 50 কিলোমিটার পথ অতিক্রম করছে কয় ঘন্টায়? এই 5 ঘন্টার সময় অতিক্রম করছে। মানে এইটাকে বলা হলো গড় দ্রুতি বের করলাম আমরা, যে সম্পূর্ণ দূরত্বটা নিয়ে আমরা কি করলাম, সময় দিয়ে ভাগ করে দিলাম। সম্পূর্ণ দূরত্ব নিয়ে আমরা কি করলাম, সময় দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটাকে বলা হলো গড় দ্রুতি। যে গড় দ্রুতির সংখ্যা হলো কি, যে মোট দূরত্ব ডিভাইড বাই কি, মোট সময়। ঠিক আছে। তো এই যে মনে করো আমি তোমাকে বলি যে এটা এইভাবে তুলনা করা যায়, যেমন তুমি রমজান মাস আসতেছে সামনে, এই রমজান মাসে কি করে সবাই, এই 30 পারা কোরআন শরীফ খতম দেয়। কি করে? 30 পারা কোরআন শরীফ খতম দেয় না? তো একটা টার্গেট থাকে যে প্রত্যেক দিন 1 পারা করে পড়ে, তাই না? প্রত্যেক দিন 1 পারা করে পড়ে এই 30 দিনের মধ্যে 30 পারা শেষ করে, এরকম একটা টার্গেট থাকে। এখন মনে করো একদিন হলো কি যে তোমাদের তোমরা কোরআন শরীফ পড়বা, এখন মনে করো একদিন ইফতারির একটা আয়োজন থাকলো। ইফতারির আয়োজনে কি হলো, যে মনে করো 15 রোজায় তোমরা কি করলা, ইফতারির আয়োজন করলাম। তো ওই দিন মনে করো তুমি কোরআন শরীফ পড়তে পারলা না, পড়তে পারো নাই, কারণ অনেক চাপ পড়ছে। তো এই একদিন চলে গেল না। এখন তুমি যদি প্রত্যেকদিন 1 পারা করে, তুমি সিদ্ধান্ত নিয়েছো প্রতিদিন 1 পারা করে পড়বা, তো ওই দিন তুমি যদি 1 পারা না পড়ো, তাহলে ওই পড়াটা পিছিয়ে গেল না। হ্যাঁ, তো তোমার যদি শেষ করতে হয় টাইমের মধ্যে, তোমার 30 দিনের মধ্যে যদি 30 পারা শেষ করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, একদিন একটু বেশি পড়তে হবে না? পরের দিন কি মনে করো 16 নাম্বার রোজায় তোমার কি 2 পারা পড়তে হবে না, যদি তুমি শেষ করতে চাও। তো এই জিনিসটাও ওই রকম, যে গড় দ্রুতি হলো যেমন আমরা যদি এক জায়গা থেকে এক জায়গায় যাই, তো সব সময় কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এখানে যেমন 10 কিলোমিটার করে হিসাব করছে, প্রত্যেক ঘন্টায় 10 কিলোমিটার করে যাওয়া যায় না। তো মাঝে মাঝে কিছু জায়গা রাস্তা ভাঙ্গা থাকে, কি থাকে, ওই জায়গায় একটু আস্তে চলাইতে হয় গাড়ি, তখন একটু কম দ্রুত অতিক্রম করে। আবার অনেক জায়গায় মনে করো ওই যে মাওয়া মাওয়া যে হাইওয়ে আছে আমাদের শিবচর থেকে পাঁচচর যেতে হয়, পাঁচচর থেকে ঢাকার রাস্তা একদম একদম নিট অ্যান্ড ক্লিন, সেই লেভেলের একটা রোড, ওই রোডটা মনে করো গাড়ি চালাচ্ছে, তখন আবার কি মনে করো তোমার এই 12 কিলোমিটার 11 কিলোমিটার এরকম অতিক্রম করতেছে। ঠিক আছে। তো এই হলো কাহিনী। গড় দ্রুতি বলা হয় যে তোমার মোট দূরত্বকে তুমি যদি মোট সময় দিয়ে ভাগ করো, সেটি কি হবে, গড় দ্রুতি হবে। এখন এই গড় দ্রুতির মধ্যে আরেকটা জিনিস আছে, না না গড় দ্রুতি, হ্যাঁ গড় দ্রুতি থাকবে, তোমার বলবে যে গড় দ্রুতি বের করো, গড় দ্রুতি আর সর্বোচ্চ বেগের মধ্যে পার্থক্য কত, এটা থাকবে প্রশ্নে। কি থাকবে, যে বেগ বের করতে বলবে, যে সর্বোচ্চ বেগ আর গড় বেগ, এই গড় দ্রুতির কথা বলো আর গড় বেগ বলো, একই কথা। গড় দ্রুতি আর গড় বেগ একই জিনিস। তো এই তোমাকে বলবে যে গড় বেগ বের করো আর সর্বোচ্চ বেগ বের করো, দেখাও যে গড় বেগ বেশি নাকি সর্বোচ্চ বেগ বেশি, এইভাবে তোমাকে প্রশ্ন আসবে। ঠিক আছে। তো আমরা তখন কি করব, মোট দূরত্ব বের করে মোট সময় দিয়ে ভাগ করে দিব, আর ওই ক্ষেত্রে সর্বোচ্চ যে বেগটা ছিল ওই বেগটা আমরা বের করব, তাহলে আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবো। এখন আসো, এখন দেখো যে এই হলো আমাদের গড় দ্রুতিটা গেল, এরপরে কি আছে, যে গড় দ্রুতির সাথে এই দ্রুতির সাথে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি তাৎক্ষণিক দ্রুতি। কি তাৎক্ষণিক দ্রুতি? সেটা হলো যে হঠাৎ করে কোন একটা সময় তুমি যদি একটা দ্রুতি দেখতে চাও, ওটাকে বলা হয় কি তাৎক্ষণিক দ্রুতি। মনে করো মাশরাফি বল করতেছে, বল করতে একটা তুমি যে কোনো একটা বলের দ্রুতি তুমি জানতে চাইলা, তো ওই ক্ষেত্রে ওইটা হলো কি তাৎক্ষণিক দ্রুতি। মানে হঠাৎ করে একটা দ্রুতি তুমি যদি জানতে চাও, ওইটাকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ওটা বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে আসো সুষম বেগ আর অসম বেগ। আমরা বেগটা যে শিখলাম, সুষম বেগটা কি আর অসম বেগটা কি। দেখো, যদি গতিশীল কোনো বস্তুর বেগ যদি আর মান যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, সুষম বেগ বলা হয়। মনে করো এখানে যাচ্ছে একটা গাড়ি, মনে করো এই জায়গায় যাইতেছে, যাইতে কি সবসময় সে সমান বেগে আছে, মনে করো 40 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। যেমন ওই যে দেখো না, অনেক সময় রোডের মধ্যে লেখা থাকে না, 40 বড় করে লেখা থাকে, এরকম দেখবা রোডের মধ্যে বড় করে এরকম লেখা থাকে এই জায়গায় 40, 50। যদি কেউ ক্যান্টনমেন্টে ঢুকো, তাহলে এই লেখাগুলো বেশি পাবো। ক্যান্টনমেন্ট আছে না, ঢাকা বলো চট্টগ্রাম বলো, যেখানে ক্যান্টনমেন্টের রাস্তায় যদি তুমি যাও, তাহলে এই লেখাগুলো তুমি পাবা যে ওইখানে গাড়ি 40-এর উপরে চালানো যাবে না। এখন একজন ড্রাইভার যে আছে, সব সময় কি 40 থাকে? তুমি যদি মোটরসাইকেল চালাও, এখানে যারা আসো ছেলেদের মধ্যে থেকে যদি মোটরসাইকেল চালাও, তাহলে দেখবা যে একটা নির্দিষ্ট মোটরসাইকেল যখন এক্সিলারেটর এবং ঘোরানো হয়, তখন কিন্তু বেগ বাড়ে কমে। মানে একটা জায়গায় যে মনে করো তুমি কততে চালাইতেছো, গাড়িতে 40-এ চালাইতে চাচ্ছ,
কিন্তু এই 40-এই স্থির সবসময় থাকে না। 40 থেকে বার 41 হয়, আবার 40 থেকে কইমা মনে করো কত হয় 39 হয়। আবার মনে করো তুমি গাড়ির মোড় ঘুরাইতেছো, তখন আবার তোমার কি করতে হবে, গাড়ির বেগটা কমাই দিতে হবে। মনে করো তুমি 20-এ নিয়ে আসলাম, ঠিক আছে? তো এইটাকে কি বলা হয়, অসমবেগ বলা হয়। আর সুষমটা হলো তো তুমি সবসময় 40-40-এ রাখছো, কোনো চেঞ্জ করো নাই, আর দিকটাও পরিবর্তন করো নাই, তুমি এই দিকটা সোজা যাইতেছো, এটা কি বলা হয়, কোনো পরিবর্তন তুমি করতেছো না। এই যে দিক কি, এই যে তুমি সোজা যাচ্ছ, কোনো দিকের কোনো পরিবর্তন করো নাই। মনে করো এই যে একটা রাস্তা আমি যদি অঙ্কন করি, এখান থেকে মনে করো একটা রাস্তা আঁকলাম, এই যে একটা রাস্তা। এখন তুমি মোটরসাইকেল নিয়ে সোজা যাচ্ছ, এই পর্যন্ত আসছো, তো এইখানে আইসে তোমার 40-এ ছিল বেগ, কোনো পরিবর্তন হয় নাই বেগের, আর এই পর্যন্ত তুমি চলে আসছো একদম সোজা, কোনো দিক পরিবর্তন করে নাই। তো এই পর্যন্ত এটাকে কি বলা হয়, সুষম বেগ বলা হয়। এটাকে আমরা কি বলবো, সুষম বেগ। আর আরেকটা আছে, যেমন শব্দের বেগকে কি বলা হয়, সুষম বেগ বলা হয়। শব্দ যেমন কঠিন মাধ্যমে 332, কঠিন মাধ্যম না কত জানো 332 থাকে, ওটা ওই জায়গায় ওই রকমই থাকে, কখনো চেঞ্জ হয় না। 332, ওটা কখনো চেঞ্জ হয় না। আর দিক একদিকে থাকে, এই যে আমি কথা বলতেছি সোজাই যাচ্ছে, ঠিক আছে, দিকটা একরকমই আছে। আর অসমবেগের ক্ষেত্রে এই যে ধরো তুমি এই জায়গায় এসে কি করলা, গাড়ি এখানে তোমার বেগ মনে করো 40 ছিল, 40 থেকে তুমি গাড়ি যখন মোড় ঘুরবা, তখন তো 40 তুমি রাখতে পারবা না, তখন কমায় তুমি কি 20 নিয়ে আসলা, 20-এ নিয়ে আসলা। আর গাড়ির দিকও কি করলা, পরিবর্তন করলা। গাড়ি যাইতেছিল এই দিক, তুমি কি করলা, পরিবর্তন করে এই দিকে নিয়ে আসলা। তার মানে কি হইতেছে, যে কোনো বস্তুতে গতিকার তার বস্তুর মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে কি হয়, অসমবেগ বলে। মনে করো তুমি 40-এ রাখছো, সমস্যা নাই, 40 রেখে তুমি গাড়ি ঘুরাইতেছো, তো দিকের পরিবর্তন হয়ে গেল, তাহলে কি হলো, অসমবেগ হয়ে গেল, দিকের পরিবর্তন হওয়া যাবে না। আবার মনে করো তুমি দিক পরিবর্তন করলা, আবার গাড়ির বেগও কমাইলে, এটাকে আমরা কি বলবো, অসমবেগ বলবো। দুইটাই কমাইলা বা একটা কমাইলা। তুমি মনে করো সোজা যাচ্ছ, বেগ কম বেশি করতেছো, সেই ক্ষেত্রেও কি হবে, অসমবেগ হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের সুষম বেগ আর কি অসমবেগ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সর্বোচ্চ বেগ পরে পরে যখন সিকিউ সলভ করব তখন আমরা সর্বোচ্চ বেগ বের করব। একটা গাড়ি সর্বোচ্চ কত স্পিডে চলতেছে ওইটা আমরা বের করব, সেটা পরে, এখন না। হ্যাঁ, 0 ডিগ্রিতে তোমার শব্দ হলো 332 কিলোমিটার, ওই যে মিটার পার সেকেন্ডে চলে, বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো কত, 332। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো 332 মিটার পার সেকেন্ড। এইটা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 332 কখনো চেঞ্জ হয় না, এই জন্য এটার নাম কি, সুষম বেগ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সুষম বেগ আর কি অসম বেগ গেল। এরপর আমরা শিখবো ত্বরণ, ত্বরণ শিখবো। এই যে যে বেগ আমরা যে পরিবর্তন করতেছি, বললাম না যে বেগ তুমি 20 থেকে 40 আনতেছো, আবার 40 থেকে 39 যাচ্ছে, বাড়ছে কমছে, এই যে আসছে না, এইটা কি বলা হবে, ত্বরণ বলবো। যে বেগের পরিবর্তনের হার বা একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এইটার উদাহরণ হলো, সব থেকে সুন্দর একটা উদাহরণ তোমাকে দেই। তুমি যখন গাড়িতে উঠো, বাসে উঠো, প্রথমে কি বাস দ্রুত গতিতে চলে? হ্যাঁ, প্রথমে কিন্তু বাস দ্রুত গতিতে চলে না। ওই বাসটা কি করে বলতো, ওই বাসটা প্রথমে থাইমা থাকে, তুমি ওঠার পরে আরো যাত্রীরা উঠে, তারপরে বাসটা কি করে, চলতে শুরু করে। শোনো, কারো কমেন্ট তোমার দেখতে হবে না, কারো কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট করে, সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করব, তোমার সেই কমেন্ট পড়তে হবে না। তুমি তোমার কমেন্ট, যদি কোনো সমস্যা থাকে তোমার কমেন্ট করো, কারো কমেন্ট দেখতে হবে না। এই জায়গায় যারা কমেন্ট করে, প্রয়োজন ছাড়া কমেন্ট করলে সেটা গ্রহণযোগ্য না। শোনো, এখন এই জায়গায় যে বিষয়টা আমরা শিখবো, যে বেগের পরিবর্তনের হারকে আমরা কি করব, যে ত্বরণ বলবো। মনে করো এই যে তুমি একটা গাড়িতে উঠলা, একটা বাস, বাসে তুমি উঠা বসলা, তো বাসটা কি করলো, চলা শুরু করলো। তো প্রথমে কি সে একদম সর্বোচ্চ গতিতে চলে? প্রথমে কি সর্বোচ্চ গতিতে চলে? চলে না। সে কি করে, তার বেগ আস্তে 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 বাড়ায়। এই জায়গায় এসে কি সে সমবেগে চলতে থাকে। মানে প্রথমে কি করে, তার বেগ কি থাকে, এই আদি অবস্থায় তার বেগ কত থাকে, 0 থাকে। মানে গাড়িটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় গাড়িটা আছে, তখন তার বেগ কি অবস্থা থাকে, এই 0 থাকে বেগ। তো এই 0 থেকে আস্তে আস্তে সে উপরে উঠতে থাকে, মানে উপরে উঠা বলতে তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। এইখানে এসে মনে করো তার বেগ হইলো যে 10 হয়ে গেল। তার বেগ কি হলো, এই 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে তার বেগ কি 10-এ চলে আসলো। তোমাকে আমি বলি, তুমি যখন গাড়িতে উঠবা, তো গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপের মধ্যে তুমি যেখানে যাইতে চাও ওই ডেস্টিনেশনটা দিয়া, আবার ডিরেকশনে দেওয়ার পর স্টার্ট চাপ দিবা, কি আছে, স্টার্ট। তাহলে তুমি দেখতে পারবা যে গাড়ির গতিবেগ আস্তে আস্তে বাড়তেছে। যখন গাড়িটা থামে যায় তখন কি 0 হয়ে যায়।
এখন এই যে বেগটা পরিবর্তন হলো, অনেক সময় গাড়ি কি করে, যে লোকাল গাড়িগুলোর কথা বলি বা যে কোনো বাসের কথা তুমি বলো, বাস কি করে আস্তে আস্তে কি করে এই বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে সে আবার কি করে সমান বেগে কতক্ষণ চলে, কারণ মনে করো বেগ বাড়াইতে বাড়াইতে তার কত হয়ে গেল গা, স্টার্ট করার পরে বেগ বাড়াইতে বাড়াইতে ধরো তার বেগ মনে করো 90+ হয়ে গেল গা। আমি সর্বোচ্চ বাসের মধ্যে 107 কিলোমিটার/আওয়ার বেগে চলছি। এটা হলো ভাঙ্গা মানে কি বলো এটাকে, গুলিস্তান থেকে শিবচরে আসে আনন্দ বাস, ওই বাসটাতে উঠছি, সর্বোচ্চ হলো 107 কিলোমিটার/আওয়ার আমি চলছি। তো তোমরা যদি কেউ হিসাব করে থাকো যে সর্বোচ্চ তুমি যদি একদম সর্বোচ্চ যদি বের করো, তোমার যদি সর্বোচ্চটা জানা থাকে তুমি বইলো কমেন্ট করে তুমি সর্বোচ্চ কত বেগে চলছো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ধরো কি করলাম যে আদিবেগ তার 0 ছিল, তো এইখান থেকে মনে করো কয় সেকেন্ড সময় নিল, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড সময় নিয়ে সে কোথায় আসলো, এই জায়গায় চলে আসলো। তো এইটা হলো কি ত্বরণ হইলো, মানে তার আদিবেগ ছিল 0, এইখান থেকে আস্তে আস্তে তার বেগ 10 হইলো। ওই যে আমরা যে বেগের কথা বলতেছি, তুমি যখন মোটরসাইকেল উঠবা, যারা এখানে মোটরসাইকেল চালাও তারা মোটরসাইকেল যদি উঠো তাহলে আস্তে আস্তে বেগটা বাড়ে না, হঠাৎ করে কি বেগ বাড়ে যায়, বাড়ে না। এখন এইখানের মধ্যে কিছু গাড়ি আছে তুমি দেখবা, কিছু ইঞ্জিন আছে অনেক তাড়াতাড়ি বেগ বাড়াই দিতে পারে, আবার কিছু ইঞ্জিন আছে বেগ আস্তে 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 বাড়ে, বুঝতে পারছো। তখন ওই যে যেমন রেসিং কারগুলোতে হিসাব করা হয় যে সর্বোচ্চ তোমার কত তাড়াতাড়ি বেগ বাড়াইতে পারে, ঠিক আছে। 400 মিটার/সেকেন্ড মনে করো, এই 400 কিলোমিটার/আওয়ার উঠাবে গাড়ি। তো এটা মানে দামি দামি যে গাড়িগুলো আছে সেগুলো অনেক তাড়াতাড়ি 400 কিলোমিটার, রেসিং যে কারগুলো আছে এই 400 কিলোমিটার/আওয়ার খুব তাড়াতাড়ি উঠে যায়। এই যে 5 সেকেন্ড সময় লাগলো, এই যে মনে করো আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটার মনে করো 10 মিটার/সেকেন্ড আসতে তার 5 সেকেন্ড সময় লেগে গেছে, ঠিক আছে। এই যে যে আসলো এটাকে আমরা ত্বরণ বলবো, যে বেগ পরিবর্তন। ত্বরণটা কি, ত্বরণটা হইলো যে সময়ের সাথে মানে একক সময়। এখানে আমরা কি হিসাব করলাম বলো, 5 সেকেন্ডে বেগের পরিবর্তন হলো কত, 10। 5 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, 10। বেগের পরিবর্তনটা কি, ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তন কি বলছি, বেগের পরিবর্তন, বেগ আগে কত ছিল 0, এখন কত হয়েছে 10, তাহলে বেগের পরিবর্তন কত, শেষটা থেকে আগেরটা বিয়োগ হয়। পরিবর্তনটা এইভাবে হিসাব করো, তোমার ধরো তোমার ওজন আগে ছিল কত 30 কেজি, এখন তোমার ওজন কত হয়েছে 40 কেজি। তুমি এখন তোমার ওজন কতটুকু বাড়লো বা কমলো এটা কিভাবে হিসাব করবা, তোমার পরবর্তীতে যেটা আছে এটা থেকে আগেরটা বিয়োগ করবা না, এই 40 মাইনাস কি 30 করবা না, এইটাকে বলা হয় কি পরিবর্তন। এখানে আমরা কি করছি, একটা গাড়ি স্থির অবস্থায় 0 অবস্থায় ছিল, এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 কিলোমিটার/সেকেন্ড হয়েছে। তো এইখানে তাহলে কত পরিবর্তন হলো, 10 মাইনাস 0 মানে কত হইলো, এই 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো এখানে দেখো যে পরিবর্তন কত 10, তো 5 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, 5 সেকেন্ডে বেগের পরিবর্তন হলো 10 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের কি বলছে যে বেগের পরিবর্তন বা হার বা একক সময়, কোন সময়, একক সময় মানে 1 সেকেন্ডে বের করতে হবে। যদি মিনিট থাকে তাহলে 1 মিনিটে বের করতে হবে, যদি ঘন্টা থাকে তাহলে 1 ঘন্টায় বের করতে হবে, যদি সেকেন্ড থাকে তাহলে 1 সেকেন্ডে বের করতে হবে। তার মানে 1 সেকেন্ডে তাহলে কতটুকু অতিক্রম করলো, বেগের পরিবর্তন হবে কত, 10 ভাগ হইলো 5, আর উপরে কত ms ইনভার্স 1, আর নিচে কত সেকেন্ড। তো এখান থেকে আসতেছে হইলো এই 2 আসতেছে, কি 10 কে যদি 5 দিয়ে ভাগ করতে কত 2 হয়, এই 2 এই ms ইনভার্স কি 1 আছে না, এই যে 1, আর নিচে কি আসলো s, আরেকটা s, তার মানে 2 হয়ে গেল। তার মানে এই 2 মিটার/সেকেন্ড কি ত্বরণ, এই ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ত্বরণকে আমরা প্রকাশ করব a দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তো এখন আমরা যদি তোমাকে বলি, এটা তো আমি তোমাকে সংখ্যা দিয়ে বুঝাইলাম, ক্লাস শেষ হবে একটু ওয়েট করো। গ্রিন লাইন বাসে 109 এ চড়ছো, গ্রিন লাইন বাসে 109, আমি গ্রিন লাইনে এখন উঠি নাই। কাওয়াসাকি নিনজা, হ্যাঁ ওই গাড়িগুলো কি হয় তুমি দেখবা যে অনেক তাড়াতাড়ি তোমার পরিবর্তন করে ফেলে বেগটাকে, ঠিক আছে, অনেক পরিবর্তন, অনেক তাড়াতাড়ি এই বেগটা উঠানো যায়। দেখো আমি তোমাকে কি বললাম যে একক সময় বেগের পরিবর্তন হবে, তাই না। তো দেখো এখান থেকে আমি তোমাকে যদি হিসাব করে বলি যে সূত্র বানাবো, আমরা এখন কি বানাবো, সূত্র বানাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে সূত্রটা দেখো যে একক সময়, তাই না, তো আমি বললাম যে টি সেকেন্ড সময়ে, টি সেকেন্ডে বেগের পরিবর্তন, তাহলে কত, ওই যে বেগের পরিবর্তন কেমন হিসাব করে, আদি বেগ হইলো ইউ আর শেষ বেগ হইলো
বেগ হলো ভি। তো বেগের পরিবর্তনটা কত? বেগের পরিবর্তন হলো ভি মাইনাস ইউ। তো এটা কতক্ষণ সময় লাগলো? এই বেগের যে পরিবর্তন হলো ইউ থেকে ভি, তো এখানে পরিবর্তন হতে সময় লাগলো কতটুকু? টি সেকেন্ড সময় লাগলো। আমরা টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হলো ভি মাইনাস ইউ। তাহলে এখন আমাদের বের করতে হবে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে অতিক্রম। 1 সেকেন্ডে সে কতটুকু পরিবর্তন করতে পারে? টি সেকেন্ডে যদি সে এতটুকু পরিবর্তন করতে পারে, তাহলে একক সময় সে কতটুকু পরিবর্তন করতে পারে, এইটাই হলো ত্বরণ। তার মানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, এই টি কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। আর এই যে আমরা জিনিসটা পাইলাম, এটাকে আমরা কি বলবো? ত্বরণ। ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়, ভি মাইনাস ইউ বাই টি। আর এই ত্বরণটা একক হইল এম এস ইনভার্স 2। আর এই ত্বরণের মাত্রা কি বলতো? মাত্রা হইলো এল টি ইনভার্স 2। এটা হলো মাত্রা। মাত্রাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষার মধ্যে 25টা এমসিকিউর মধ্যে একটা কিন্তু আসবে মাত্রা। যে কোনো একটা কিছু দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে মাত্রা কত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই মাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা কি পাইলাম বলতো? এই জিনিসটা পাইলাম যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা আমরা একটু রাইখে দিই, একটু মন্দন নিয়ে আলোচনা করি। ত্বরণ আর মন্দনটা মেইনলি একই জিনিস। যেমন আমরা যখন গাড়িতে উঠি তখন আস্তে আস্তে গাড়ির বেগটা বাড়তে থাকে। আবার মনে করো সামনে একটা স্টপেজ আছে, বাস মনে করো কি করলো, যে এখানে থেকে চলা শুরু, এখানে মনে করো বাসটা স্থির অবস্থায় আছে, এখানে মনে করো বাস স্থির অবস্থায় আছে, বাসটা আস্তে আস্তে গতি বাড়াইতে বাড়াইতে এই জায়গায় আসলো। এখন সে এই জায়গায় এসে দেখলো এখানে মনে করো সে চলতেছে, গাড়িটা আস্তে আস্তে কি হইতেছে? চলতেছে, একটা সমান বেগে চলতেছে। ধরো এখানে জিরোতে ছিল, জিরো থেকে আমি সর্বোচ্চ 107-এ উঠছি, তো মনে করো 100-তে চলে আসলো। আসার পরে এই জায়গায় একজনে জিজ্ঞেস করছিল সর্বোচ্চ বেগ কত? এই যে হলো সর্বোচ্চ বেগ, বুঝছো? এই যে 100 না, এটা হলো সর্বোচ্চ বেগ। এখন আসো, এই যে এখান থেকে এই জায়গায় যা আসলো 100, এরপরে এদিকে মনে করে সে চলতেছে। এখন হঠাৎ করে দেখলো যে এই জায়গায় একটা স্টপেজ আছে, কারণ এই স্টপেজে গাড়িটা থামতে হবে। কারণ কি গাড়িটা কি হঠাৎ করে থামতে পারে? গাড়ি যখন হঠাৎ করে থামে তখন অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি কখন বলো তো হঠাৎ করে থামে? গাড়ি হঠাৎ করে থামে তখন যখন অ্যাক্সিডেন্ট হয়। সামনে যখন একটা মনে করতেছো যে গাড়ি চলতেছে, সামনে গাড়ি হঠাৎ করে দাঁড়াই গেল, তখন পিছনে গাড়ি কি করলো? আর ব্রেক করলো, কিন্তু ব্রেক তো করতে একটা নির্দিষ্ট সময় লাগে। ব্রেক করার পরে গাড়িটা থামতে একটা নির্দিষ্ট সময় লাগে। তো ওই সময়টাতে তোমার সামনে গাড়ির সাথে লাগাই দিল। তো এরকম করে হয় যে পদ্মা সেতুতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকেও শুনলাম 7টা নাকি একসাথে, 7টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে। কিভাবে? সামনে একটা গাড়ি মনে করো থামে গেছে, পিছনে গাড়িটা লাগাই দিছে, এই পিছনটা লাগাই দিছে, তার পিছনটা লাগাই দিছে, এইভাবে দিতে দিতে মনে করো 7টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে। 7টা গাড়ি মনে করো ভেঙে গেছে। বুঝতে পারছো? তো এই বিষয়। তো তোমার যদি এইখানে থামতে হয় তাহলে এইখান থেকে তার ব্রেক চাপ দিতে হবে না? তো মনে করো আরেকটু আগায় সে কি করলো? ব্রেক চাপ দিল, এই যাইছে থামে গেল। থামতে হলে কি, এইখানে তার বেগ কত ছিল? 100 ছিল না? তো এইখানে তার 100 বেগ, তো সেই বেগে গাড়িটা চলতেছিল। এইখানে হঠাৎ করে গাড়িটা ব্রেক করার ফলে সে আর বল প্রয়োগ করতেছে না, এই জন্য কি হইতেছে? আস্তে আস্তে আবার কি জিরো হয়ে গেল। তার মানে এই জায়গায় হিসাবে, এই জায়গায় আমি একটু সমান করে দিই, এখানে দিই, এই জায়গায় চলে আসলো না, এখানে আবার তার বেগ কত হয়ে গেল? জিরো হয়ে গেল। তো এইখানে কি হয়েছে বলতো? ত্বরণ হয়েছে এই জায়গায়। আর এই জায়গায় সেমই হয়েছে, কিন্তু এই জায়গায় কি হয়েছে? মন্দন হয়েছে। এই জায়গায় বেগটা আস্তে আস্তে কি হয়েছে? কমছে। তো যদি সময়ের সাথে বেগ হ্রাস পায় তাকে কি বলা হয়? মন্দন বলা হয়। আর সরল পথে চলমান বস্তু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এখন এখানে এই যে সময়ের সাথে যদি বেগ হ্রাস পায় তাকে কি বলা হয়? মন্দন। মানে বেগ হ্রাসের হারকে, এখানে একটা কথা লিখে নাও যে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। হ্রাসের হারকে মন্দন বলে। তো বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। এখন এই যে মন্দন যে জিনিসটা আছে, মন্দনটা হলো মাইনাস হয়। মন্দনটা কি? মাইনাস। কিভাবে দেখো, ধরো এইখানে 100 ছিল, 100 থেকে কি জিরো হয়ে গেল। আমরা সূত্র কি জানি? এটা হলো আমাদের, এই যদি তুমি মন্দন বের করতে চাও, মন্দনের ক্ষেত্রে এটা হলো তোমার কি আদি বেগ, এই ইউটা কি আদি বেগ, আর এই ভি কি শেষ বেগ। গাড়ি যেহেতু থাইমে গেছে, এটা কি শেষ বেগ। তো এখানে আমরা কি বলছিলাম যে ভি বেগের পরিবর্তন কি? ভি মাইনাস ইউ। তো এখানে ভি হলো কত? জিরো। এই যে ভি জিরো দিয়ে দিলাম, আর ইউ কত? 100, মাইনাস 100। এখানে কি আনসার আসতেছে? মাইনাস 100 আসতেছে। তো এই যে আমরা এই সূত্র যদি বসাই দিই, ভি মাইনাস ইউর মান কত পাইলাম? ভি মাইনাস ইউর মান পাইলাম হলো 100, মাইনাস 100। আর ধরো টির মান হলো এখান থেকে পর্যন্ত আসতে, ধরো তার সময় লাগছে হলো ধরো 10 সেকেন্ড সময় লাগছে। তো এই জায়গায় 10 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে কত হইলো এখানে? এখানে আসলে হইলো কত হবে? 10 হবে, -10 ms ইনভার্স 2। এই হলো আমাদের মন্দন। তো
এখন এই যে মনে করো আমরা -10 অ্যান্সার পাইলাম, তাহলে লিখবা কিভাবে? লেখার জন্য এটা একটু তোমাদেরকে বলে দেই। তুমি যদি এইভাবে লেখো যে ত্বরণ যদি লেখো, মন্দন কথাটা না লিখে তুমি যদি ত্বরণ লেখো, তাহলে তুমি লিখবা হইলো -10 ms ইনভার্স 2। সিকিউর জন্য আমি বলতেছি অ্যান্সার কিভাবে লিখবা। তুমি যদি শুধুমাত্র এখানে ত্বরণ লিখে দাও তাহলে মাইনাস দিতে হবে, আর তুমি যদি এ লেখো তাহলেও তোমার মাইনাস দিতে হবে, আর তুমি যদি মন্দন কথাটা উল্লেখ করো তাহলে আর মাইনাস দিতে হবে না। মন্দন যদি লেখো তাহলে আর কি মাইনাস দিতে হবে না। কি বলছি বুঝাতে পারছি আমি? তুমি যদি এখানে ত্বরণ কথাটা লেখো তাহলে তোমার মাইনাস দিতে হবে, আর তুমি যদি এ লেখো তাও তোমার মাইনাসটা দিতে হবে, কিন্তু তুমি যদি মন্দন কথাটা লেখো তাহলে আর মাইনাস দিতে হবে না। এই গেল আমাদের ত্বরণ আর মন্দন। বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো একটু ক্লিয়ার করে দাও, ক্লিয়ার লিখে দাও। একটু অপেক্ষা করো, আমাদের আর 2-3টা টপিক আছে, আমরা শেষ করে ফেলবো। বেসিকের জন্য তো আর বসে থাকা যাবে না, সামনের দিন থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো, টাইপ ওয়াইজ প্র্যাকটিস। প্রথমে সিকিউ করাবো না, প্রথমে আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করাবো, ঠিক আছে? টাইপ ভিত্তিক অঙ্ক করাবো। তোমরা সবাই একটু থাকো, আর বেশি কয়েকটা স্লাইড নাই, কয়েকটা স্লাইড আছে, আমরা শেষ করে দিব, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস আমি তোমাকে বলি, এই জায়গায় দেখো, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে বেগের পরিবর্তন বেগের দিকে, যদি বেগ যদি বৃদ্ধি পায় তাহলে বেগের পরিবর্তন বেগের দিকে হয়, আর বেগ যদি হ্রাস পায় তাহলে বেগের পরিবর্তন কি বেগের ঋণাত্মক দিকে হয়, মানে বিপরীত দিকে হয়। কারণ কি, বেগ তো এদিক দিয়ে বাড়তেছিল, বেগ তো তোমার এদিক দিয়ে বাড়তেছিল, এমনি এমনি বাড়তেছিল, এদিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ত্বরণ ঋণাত্মক বায়ুকে মন্দন বলা হয়। এরপরে আসো সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ হলো কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে বাড়তে থাকে তাহলে তাকে কি বলা হয়? সুষম ত্বরণ বলা হয়। যেমন তোমার বেগ যদি বাড়তেই থাকে তাহলে সেটা কি বলা হয়? সুষম ত্বরণ। যেমন একটা বস্তু যদি উপর থেকে তুমি ফালাই দাও, সেটা কি তোমার তার বেগ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড। এখানে ভুল হয়েছে, এখানে 2 হবে, এখানে একটা ভুল লেখছে, এটা একটু ঠিক করে নিও, স্লাইড থেকে এটা ঠিক করে নিও। 9.8, আমি স্লাইড যখন তোমাদেরকে দিব তখন ঠিক করে দিব না, সমস্যা নাই, এখানে 2 হবে একটা। আচ্ছা, তো অসম ত্বরণটা কি? যে যদি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সমান না হয় তাকে কি বলা হয়? অসম ত্বরণ বলা হয়। যেমন তুমি সময় যাইতেছে, বেগ বৃদ্ধির হার কিন্তু সমান না। মনে করো এখন তুমি জোরে চালাইতেছো, সামনে যে আস্তে চালাইলা, আবার তারপরে তুমি আবার জোরে চালাইলা, আবার একটু স্লো চালাইলা, আবার জোরে চালাইলা। যেমন দেখো যে সাইকেল, রিক্সা বা বাস, বাস মনে করো কি করে, শুধু কি বাসতেই থাকে? না, বাস কতক্ষণ পরে থামে, আবার চলে, আবার থামে, আবার চলে, বেগ স্লো করে, আবার যায়, একরকম কিন্তু না। এটাকে কি বলা হয়? অসম ত্বরণ বলা হয়। আর সুষম ত্বরণ কোনটা? এই যে ত্বরণ যে উপর থেকে যদি পড়তেছে, তুমি যদি বাধা না দাও, এটা পড়তেছে মানে পড়তেছে। তুমি দেখো এই জিনিসটা যদি এইখান থেকে তুমি ধরো তাহলে কিন্তু ব্যথা পাবা না বেশি একটা, কিন্তু তুমি এই জায়গায় যদি হাত রাখো আর যদি এই জায়গাতে পড়ে তাহলে কিন্তু হালকা একটু ব্যথা অনুভব করে। তার মানে কি, এই জায়গায় পড়লো, একটু বেগ বৃদ্ধি পাইছে, আর এই জায়গায় পড়ার পরে প্রত্যেক সেকেন্ডে কত করে বাড়ছে? প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, মানে তার বেগ কি বাড়তেছে। আর বেগ বাড়লে কি তার ওই যে শক্তিটাও বেড়ে যায়, আর যত জোরে এটা আঘাত করবে তত বেশি তুমি ব্যথা পাবা। বুঝতে পারছো? এই হলো কাহিনী। তো আমরা ত্বরণ বুঝতে পারলাম, আর মন্দন বুঝতে পারলাম, সুষম ত্বরণ বুঝতে পারলাম, আবার কি অসম ত্বরণ কি আমরা বুঝতে পারলাম। এখন আসো সূত্রে। তো এতক্ষণ যে আমি পড়াইলাম এতক্ষণ তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা যারা ক্লিয়ার হয়েছো তারা যদি একটু ক্লাসটা আবার দেখে নাও তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। এখন আসো আমরা সূত্রগুলো পড়ি, তারপরে আর 2টা স্লাইড আছে, শেষ করে দিব। এখন আসো সূত্রগুলো দেখো। এই যে কিন্তু আমরা এইখান থেকে আমরা সূত্র শুরু করব। এই যে আমরা যে সূত্রটা একটু বানাইলাম, এই সূত্র কিন্তু আমরা নিজের হাতে বানাইছি, ঠিক আছে? এখন অনেক বিজ্ঞানী এসে বলবে এই সূত্র আমি আবিষ্কার করছি, কিন্তু তোমাদের সাথে মিলে এই সূত্র কি করলাম? আমি কিন্তু বানাইলাম, তোমরা কিন্তু সাক্ষী, ঠিক আছে? দেখো এই জায়গায় আমরা এখন কি পাইলাম বলো তো? দেখো এখানে এই যে a সমান v মাইনাস ইউ বাই টি, তাই না? a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই কি টি পাই। এখন এটাকে যদি আমরা আর গুণ করে দিই, দেখো আর যদি গুণ করে দেই, at ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ, আর আমরা যদি এখানে যদি ইউটাকে বেশি নিয়ে আসি, at প্লাস হইলো ইউ ইজ ইকুয়াল টু v, এটা আমরা সাজায় লিখি v সমান ইউ প্লাস at। এই হলো আমাদের একটা সূত্র। এটা কিসের সূত্র বলতো? ত্বরণের সূত্র। এই যে v সমান ইউ প্লাস এটি, আর এখানে এই ভিটা হলো কি? ভিটা হলো শেষ বেগ, আর ইউটা হলো কি? আদি বেগ, আর এ হলো ত্বরণ। এ কি? সুষম ত্বরণ, মানে প্রত্যেক সেকেন্ডে বেগ যে বৃদ্ধি পাচ্ছে এইটা ত্বরণ। আর টি হলো কি? অধিকাংশ সময়, যে কতটুকু সময় লাগলো একটা জায়গা বেগ পরিবর্তন করতে, কতটুকু সময় লাগলো। আর এস হলো কি? সরণ, মানে একটা নির্দিষ্ট দিকে কতটুকু পরিমাণ গেল, এটা কি এস এর মান, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে আমরা সূত্রটা বললাম এটা কি? ত্বরণের সূত্র। এখন একটা জিনিস মনে রাখবা যে
ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণের ক্ষেত্রে ত্বরণে গাড়ি যদি স্থির থাকে, স্থির অবস্থা থেকে লিখে নাও, আমি লিখতেছি এখানে, তোমরা খাতা উঠাই নাও। গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ ইজ ইকুয়াল টু কত, 0 হবে অলওয়েজ, সব সময়। গাড়ি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে ইউর মান কত হবে, 0 হবে। আদিবেগ কত, 0। এমএস ইনভার্স 2 তুমি অন দিতে পারো, সমস্যা নাই। আর যদি গাড়ি যদি থেমে যায়, গাড়ি থেমে গেলে ভি ইজ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1। এই ভি কি, শেষ বেগ, এখানে লেখা আছে দেখো, ভি হলো শেষ বেগ আর ইউ হলো কি, আদি বেগ। তার মানে গাড়ি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সব সময় ইউর মান কি হবে, 0 ধরতে হবে। আর যদি গাড়ি যদি থাইমে যায়, গাড়ি যদি কি হয়, থেমে যায়, তাহলে শেষ বেগ কত হবে, ভি ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, লেখাগুলো বোঝা লাগবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, হাতের লেখা তো ভালো না, তো তুমি লেখো, সুষম ত্বরণে গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউর মান হলো 0, আর গাড়ি যদি থেমে যায় তাহলে ভির মান কত, 0। গাড়ি থেমে গেলে শেষ বেগ কত হবে, 0 হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। এরপরে আসো, তোমার যদি মনে করো সূত্র তো একটাই না, তো আমরা কি পাই বলো তো, এই যে এটা তো পাইলাম, আবার কি আমরা এই সূত্র থেকে এই সূত্রটাও পাই, এই সূত্র থেকে আমরা এই সূত্রটা পাই, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন অনেক সময় আমাদের কি করতে বলে, প্রশ্ন করতে বলে, প্রশ্ন কি করতে হয় জানো, প্রথমত আমাদের ত্বরণ বের করতে হয়। প্রথমে আমাদের কি, এই সূত্র থেকে এইটা মানে ত্বরণটা প্রথমে বের করতে হয়। এই ত্বরণ বের করা, তারপরে আমরা কি বের করি, এইটা বের করি। দেখো, এই এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রয়োজন অনুযায়ী তোমার কাছে যেই যেই মান দেওয়া থাকবে ওই অনুযায়ী তুমি সূত্র ব্যবহার করবা। তোমার কাছে যেই যেই মান দেওয়া থাকবে তুমি ওই অনুযায়ী সূত্র বের করবা। আরেকটা সূত্র লেখা রাখো এখানে, এটা আরেকটা লেখো, সেটা হলো সুষম ত্বরণে আরেকটা লেখো, সমবেগে। এস সমান ভিটি, সমবেগের ক্ষেত্রে কি হবে, এস সমান কি হবে, ভিটি হবে। এখন এই এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আরেকটা সূত্র। এই যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো তোমার সুষম ত্বরণের সূত্র, এটা হলো ত্বরণের। ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে তোমার যদি আদিবেগ যদি শূন্য থাকে, মানে গাড়ি স্থির অবস্থান থাকলে ইউর মান 0 হবে। এখন অনেক সময় আমাদের কি অঙ্ক করতে হয়, দুইটা সূত্রের সমন্বয় অঙ্ক করতে হয়। এই সূত্র থেকে এইটা আর হলো এইটা, এই দুটো সূত্র মিক্স করে আমাদের অঙ্ক করতে হয়। তার মানে প্রথমত আমাদের এই মানটা বের করতে হয়, এরপরে এই এর মানটা এইখানে বসাই দিয়ে এই মানটা বের করতে হয়। কি বলছি, প্রথমে আমাদের এই এ বের করতে হয়, এরপরে এই এর মানটাকে এই জায়গায় বসাই দিয়া এই এস এর মানটা বের করতে হয়। তো এই দুটাকে সমন্বয়ে আমরা একটা সূত্র লিখতে পারি। তোমার যদি মনে করো ছোট্ট একটা প্রশ্ন আসে, তখন তুমি কি করতে পারো, যে এইটা বের করবা তারপর এটা বের করবা। আর যদি তোমার মনে করো বড় একটা অঙ্ক, বড় একটা অঙ্কের মধ্যে এইটা একটা পার্ট, ছোট্ট একটা পার্ট, তো ওইটা তুমি এইভাবে না করে এই যে একটা সরাসরি সূত্র আছে, সেটা কি, যে এই দুটার কম্বিনেশন একটা সূত্র, সেটা হলো এস সমান ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এইটা সরাসরি সূত্র, বা এমসিকিউর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তুমি এইভাবে না বের করা, এমসিকিউ দিয়া, এমসিকিউর ক্ষেত্রে এইভাবে বের করে ফেলবে, এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারো। বা তোমার যদি অনেক বড় একটা অঙ্ক থাকে, ওই বড় অঙ্কের মধ্যে তোমার ধরো এইটা একটা পার্ট আছে, এই পার্টটা তুমি কি করতে পারো, এইভাবে কমপ্লিট করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি অঙ্ক যদি ছোট থাকে তাহলে তোমার কি এইভাবেই করতে হবে। ঠিক আছে, এটা বের করে তারপর এটা বের করবা। আর লাস্ট একটা সূত্র আছে, সেটা কি, এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস, এটা হলো আমাদের শেষ বেগের সূত্র। এই যে ভির মান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। যদি তোমার কাছে মনে করো টি না দেওয়া থাকে, তখন তুমি এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর সমবেগেরটা তো লিখে দিলাম এস সমান ভিটি, তো এখান থেকে কি আসলো, সুভাট মানে এস ইউ ভিএটি। এই সূত্রগুলো আমাদের কি দরকার। আশা করছি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখান থেকে মান দেওয়া থাকবে, তো মান মনে করো তোমার এখানে ভির মান দেওয়া থাকবে, ইউর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে, টি বের করতে হবে। আবার মনে করো এখানে কয় 1 2 3 4টা আছে না, চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, বাকিটা তুমি বের করে নিবা। ঠিক আছে, এগুলো নর্মাল অঙ্ক। আস্তে আস্তে যখন আমরা বড় লেভেলে যাবো অনেক অঙ্ক শিখবো, সমস্যা নেই। এগুলো জাস্ট তোমার সূত্রগুলো জাস্ট তোমার পিক আপ করতে হবে, মানে তোমার জানতে হবে যে এই সূত্রটা ভি সমান ইউ প্লাস এটি, তারপর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে এইটা আর এইটা, আর এটার সমন্বয় হলো এই মাঝখানের এই সূত্রটা।
আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। আর আরেকটা আছে সমবেগী, সেটা হলো কি এস সমান ভিটি। ঠিক আছে, এস সমান কি ভিটি। ঠিক আছে, এরপরে দেখো পরে কি আছে, পরন্ত বস্তুর গতি। আমাদের এই সূত্রগুলো শেষ, এখন আমরা একটু আলোচনা করবো। সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি, যে এখানে আমাদের প্রত্যেকটা বস্তু কণা একটা কিন্তু আরেকটার সাথে আকর্ষণ করে। যেমন দেখো এই বস্তু, এই কলমটা কিন্তু এই কলমটার সাথে আকর্ষণ করতেছে। এই সামনে যে মোবাইল দিয়ে আমি ক্লাসটা নিতেছি, ওই মোবাইলের সাথে আমার কিন্তু আকর্ষণ করতেছে। কিন্তু এখন প্রশ্ন হইলো যে আমি তার দিকে চলে যাচ্ছি না কেন? কারণ আমার সাথে পৃথিবীর একটা আকর্ষণ আছে। আমার সাথে যদি পৃথিবীর আকর্ষণ না থাকতো, তাহলে আমি কিন্তু ওই জায়গায় চলে যেতাম, ওটার সাথে কিন্তু আমার আকর্ষণ মিক্স হয়ে যেত। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটা হলো যে প্রত্যেকটা বস্তু কণার যে একে অপরকে যে আকর্ষণ করে, এটার নাম কি বলতো? মহাকর্ষ। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটার নাম কি? মহাকর্ষ। আর কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ আছে, সেটার নাম কি? অভিকর্ষ। মনে করো তোমার সাথে পৃথিবীর যে আকর্ষণ, সেটার নাম অভিকর্ষ। আবার পৃথিবীর সাথে মোবাইলের যে আকর্ষণ, সেটার নাম কি? অভিকর্ষ। তো ধরো যে কোনো দুটো বস্তুর আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। আর দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে ওই নামটা হবে কি? অভিকর্ষ হবে। ঠিক আছে, কি হবে? অভিকর্ষ হবে। এটা মাথায় রাখবা। স্লাইডটা আমি দিয়ে দেবো, স্লাইডের মধ্যে থেকে পড়ে নিবা। তারপরে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ হলো যে এই যে অভিকর্ষ বল, আমার সাথে যে পৃথিবীর আকর্ষণ আছে, ওই যে নিউটন নিউটন সাহেব যে আপেল খাইছিল, কি আপেল খায় নাই তো, আপেল নিয়ে গবেষণা করছিল, এইখান থেকে এই জিনিসগুলো সে বাই করছে। কি বাই করছে? অভিকর্ষ ত্বরণ বাই করছে। যে আপেলটা, সে আপেলটা যখন পড়লো তার মাথার উপরে, তখন সে না খাইয়া কি চিন্তা করলো, যে এই আপেলটা নিচে কেন পড়লো, আপেলটা উপরে কেন গেল না, বা সাইডে কেন গেল না, আপেলটা নিচেই কেন পড়লো? কারণ এই পৃথিবী হইলো এই যে, এই পৃথিবীর উপরে এই যে আপেল গাছ ছিল, আর নিচে নিউটন কাকা বসেছিল, তার উপরে কি করছে, একটা টুপ করে একটা আপেল পড়ছে। তো এই আপেল পড়ার পর সে দেখলো যে এই আপেলটা নিচের দিকে কেন পড়লো। তখন সে আবিষ্কার করলো যে এই প্রত্যেকটা বস্তুর সাথে পৃথিবীর একটা আকর্ষণ আছে, আর এই পৃথিবী তার নিজের দিকে টানে। পৃথিবী কি করে? প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানে। এই যে আমি যে দাঁড়াই রয়েছি, আমার সাথে নিচে আছে পৃথিবী, নিচে আমার দিকে টানতেছে পৃথিবী আমার দিকে, তা সে কি করতেছে? আমারে টানতেছে। ঠিক আছে, তো এইখানে অভিকর্ষ ত্বরণ মানে এই যে আমি এই যে আপেলটা যে পড়লো তার উপরে, কিভাবে পড়লো? এই 9.8 মানে এই অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়লো। মানে প্রত্যেক সেকেন্ডে উপর থেকে যে নিচে পড়তেছে, প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তো অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়। আর মেরু অঞ্চলের ব্যাসার্ধ সব থেকে, মানে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ মান মান হলো সবচেয়ে বেশি, এই জন্য বিষুবীয় অঞ্চলে জির মান বেশি। তাই এই বিষুবীয় অঞ্চলে তোমার আর এর মান, এখানে আর হবে, সরি এখানে আর হবে, আর স্লাইড গুলো ভুল হয়ে গেল। আর মানে ব্যাসার্ধ, বিষুবীয় অঞ্চল হলো ব্যাসার্ধ বেশি, এই জন্য জির মান হলো কম। আর মেরু অঞ্চল হলো ব্যাসার্ধ বেশি, এই জন্য জির মান হলো তোমার কি? বেশি। ব্যাসার্ধ কম, এই জন্য জির মান বেশি। আর জায়গায় ব্যাসার্ধ বেশি, এই জন্য কি? জির মান কম। স্লাইডটা আমি কারেকশন করে তোমাদেরকে দিব, সমস্যা নাই। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রের সমতলে জি এর মান আদর্শ, 9.8। এই যে আমরা যে 9.8 বলি না, এটা কি? ওই 45 ডিগ্রি অক্ষাংশে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এগুলো এত ইম্পর্টেন্ট না। তারপরে দেখো, ঠিকই আছে, ওর জায়গায় আমি থাকলো আপেল খাইয়া লাইতাম, ও এত কাহিনী করতে গেছে কি জন্য। তো তোমরা একটা কাজ করতে পারো, যে নারকেল গাছের নিচে যায় বসে থাকতে পারো নতুন কোনো সূত্র আবিষ্কার করার জন্য। নারকেল গাছের নিচে যায় যদি বসে থাকো, তাহলে নারকেল যদি মাথার উপরে পড়ে, তাহলে তুমি আরো ওই নিউটন থেকেও বড় একটা সূত্র আবিষ্কার করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো যে এই যে পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, সেটা হলো যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সেটা কার মতো? এই যে এখানে একটা আছে, সমান সময়ে সমান পথ, এই যে ভি সমান ইউ প্লাস এটি, সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এই যে এটা এস সমান ভিটি, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি? স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি। এই যে ভি সমানুপাতিক টি, এটা কোনটা বলতো? এই যে এই সূত্রটা, এই যে সূত্র। তারপরে হলো তৃতীয়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা কোন সূত্র বলতো? এটা হলো এই যে স্থির অবস্থান থেকে বলছে, তো এই ইউ হলো কি? জিরো হয়ে যাবে স্থির। তো এটাও কি? এই এস সমানুপাতিক হলো তোমার টি স্কোয়ার। আর এখানে তো এস না, এখানে কি এইচ। তো এইখান থেকে আমাদের কয়েকটা সূত্র আসছে, দেখো এই জায়গায় দেখো, এই যে এইগুলা দেখে আমরা একটু পরিবর্তন করব। কি পরিবর্তন করব? এই জায়গায় ভি সমান ইউ প্লাস এটি লিখছি না, তো এই এটির জায়গায় আমরা কি দিয়ে দিব? জিটি দিয়ে দিব। কি দিব?
এই এটির জায়গায় আমরা কি দিব, এই জিটি দিয়ে দিব পরন্ত বস্তুর ক্ষেত্রে। আর এইখানে আবার কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে না, এই এর জায়গায় আমরা কি দিব, এই জি দিয়ে দিব। আর এইখানে এস এর জায়গায় আমরা কি দিব, এইচ, উপর থেকে নিচে থেকে পড়তেছে তাহলে আমরা কি দিব, এইচ দিব। আর তারপর আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এই যে টু এ এস না, এখানে আমরা পরিবর্তন করে কি দিব, জি দিব আর হলো এইচ দিয়ে দিব। জি হলো অভিকর্ষ ত্বরণ, উপর থেকে পড়তেছে প্রত্যেক সেকেন্ডে 9.8 করে বাড়তেছে। আর এইচ হলো কত উচ্চতা থেকে কত নিচে পড়লো, এইটা হলো তোমার এইচ। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমি একটু লাস্ট টপিক, এটা হলো একটু আর 2 মিনিট থাকো। এই যে আরেকটা টপিক আছে, একটা জিনিস শিখাবো তারপরে শেষ করে দিব। তো এখন এইখান থেকে আমরা এগুলা কি পড়লাম বলতো, পরন্ত বস্তু পড়লাম তাই না। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো আমরা কি কি পড়লাম, এখান থেকে এই যে এই সূত্র পড়লাম, তারপরে এই সূত্রগুলা পড়লাম, এই যে এই সূত্র পড়লাম। তো আগের সূত্রে কি বলছিল দেখছো, আগের সূত্রে দেখো এখানে কি বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থান না, যদি মনে করো এখানে একটা জিনিস আছে, এখানে স্থির অবস্থায় আছে, এখানে মনে করো একটা ওয়াল আছে, ওয়ালের উপরে একটা বল আছে, বলটা তুমি ধাক্কাটা ফালাই দিলা, বলটা কি স্থির অবস্থানে ছিল না। আর স্থির অবস্থানে থাকলে কি ইউর মান কত, জিরো না। এটা যদি জিরো হয় দেখো এই এইচ সমান কি জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। আর এরপরে দেখো এটাও যদি জিরো হয়ে যায়, আর এটা কি ধ্রুবক, জির মান 9.8 কি ফিক্সড, আর 1/2 আছে, এটা ধ্রুবক। তো আমরা কি লিখতে পারি, এই এইচ এই টি স্কোয়ার, মানে এইখান থেকে এই যে সূত্রটা আসছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময় হলো টি, এটা যে দূরত্ব মানে এই দূরত্ব অতিক্রম করছে, তারপরে টি বর্গের সমানুপাতিক এইচ এইচ টি স্কোয়ার, এই সমানুপাতিক টি স্কোয়ার। আর এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বলছে না, তো ইউর মান কত, জিরো। যদি স্থির অবস্থান থেকে গাড়ি চলা শুরু করে বা স্থির অবস্থান থেকে নিচে পড়তে শুরু করে, তার আদিবেগ কত, জিরো। যেমন তুমি মনে করো এখানে ছাইড়ে দিলা, এটারে তুমি তো এখানে নর্মাল ভাবে এটা ছাইড়ে দাও, তাহলে কি আদিবেগ কি, আদিবেগ জিরো না। আর তুমি যদি চাপ দিয়ে দাও, মানে ইচ্ছা করে জোরে করে ছেড়ে দাও, জোরে ছেড়ে দিলে আপনি মনে করো নিচে থেকে ধাক্কা দিয়ে দিলা, তাহলে এটা কি একটা আদিবেগ ছিল। বাট তুমি যদি এমনি ছেড়ে দাও, নর্মালি ছেড়ে দাও, তাহলে কোনো আদিবেগ ছিল না, তা আদিবেগ কত, জিরো। এইটা যদি তোমার জিরো হয়ে যায়, ভি সমান কি জিরো প্লাস জিটি পাইলাম, তো ভি সমান কি জিটি। এখন এই জিটা তো ধ্রুবক 9.8 ফিক্সড, তো এই ভিও পরিবর্তন হবে, টিও পরিবর্তন হবে, মানে ভি সমানুপাতিক টি। এই হলো তোমার এই সূত্রটা। আর উপরে যে সূত্র আছে ওটা সমান ওই যে এস সমান ভিটি, ওটা গেল। এস সমান যে ভিটি ছিল ওইটা, যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আচ্ছা এরপরে আসো, যে জিনিসটা আমি বলবো লাস্ট টপিক, সেটা হলো এই জায়গায় আমরা যে সূত্রগুলো পড়লাম, দেখো কি কি সূত্র পড়ছি, আমি একটু সাজাই লিখি। দেখো প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হলো ভি সমান ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আর মাঝখানে আরেকটা ছিল সেটা হলো এইচ সমান ইউটি প্লাস হাফ সিটি স্কোয়ার। তো এখানে দেখো প্রত্যেকটা জির মান কি জায়গায় পজিটিভ না, এটা হলো একটা বস্তু উপর থেকে নিচে দিকে পড়তেছে, বস্তু উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়ছে, উপর থেকে নিচে পড়তেছে, এটা হলো জন্য এইটা মানে কি জি সমান কি পজিটিভ ধনাত্মক, জি সমান ধনাত্মক দেখেই তো তোমার ওই যে কি বলে আপেল নিউটনের মাথার উপরে পড়ছিল, কারণ নিচের দিকে যদি পড়ে এটা কি ধনাত্মক মান না, তাহলে জির মান সবসময় কি এই জায়গায় পজিটিভ। এখন অনেক সময় দেখবা তোমার সূত্রের আগে মাইনাস থাকে, সূত্রের আগে কি থাকে মাইনাস, ভি সমান ইউ মাইনাস জিটি, আবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হলো বস্তু যখন উপরের দিকে ছোড়া হয়, নিক্ষেপ করা হয় তখন এই জি কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, জি কি হবে, ঋণাত্মক হয়ে যাবে। তো এই জির মান তুমি যদি এখানে যদি জির মান যদি মাইনাস বসাই দাও, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। এখন তুমি এইভাবে করবা, যখন একটা বস্তুকে যখন তুমি একটা বল যখন তুমি নিচের থেকে উপর দিকে ছুঁড়ে মারবা,
একটা বলকে তুমি যখন নিচে থেকে উপরে ছুঁড়ে মারবা তখন তুমি জির মান ঋণাত্মক ধরবা, মানে জির মান তখন কি ধরবা -9.8 ms ইনভার্স 2। আর উপর থেকে যখন তুমি একটা জিনিস ছাইড়ে দিবা তখন জির মানকে তুমি ধরবা হইলো +9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, উপর থেকে যখন তুমি ছাইড়ে দেবা তখন প্লাস ধরবা, আর নিচে থেকে তুমি যখন উপর দিকে মারবা তখন মাইনাস ধরবা। এখন আমার কথা হলো এখানে তুমি জির মান সবসময় নেগেটিভ ধরবা, আর সূত্র আমরা যা পড়ছি সূত্র সেম থাকবে। অনেক সময় দেখা যাবে কি যে আমাদের সূত্র চেঞ্জ করে ফেলছে, তুমি এইখানে একটা সূত্র পড়তেছো এখানে একটা সূত্র পড়তেছো, তুমি তখন আউলাই ফেলবা যে উপরের দিকে গেলে কি সূত্র এটা হবে না নিচের দিকে গেলে সূত্র এটা হবে, এগুলো তুমি কি করবা আউলাই ফেলবা। এই জন্য আমি সবসময় সাজেশন করি যেটা সেটা হইলো যে তুমি সবসময় কি করবা সূত্র পড়বা এইটা, সূত্র কোনোদিন চেঞ্জ করবা না, সূত্রে প্লাস পড়ছো প্লাসই পড়ো। তুমি পড়বা কার মানটাকে জির মানটাকে পরিবর্তন করবা, কোন মানটাকে জির মানটাকে তুমি মাইনাস ধরবা প্লাস ধরবা। ঠিক আছে, তুমি যদি জির মান যদি মাইনাস ধরো তখন আর তুমি এটা করবা না, তখন আর তুমি এই সূত্র নিবা না। ঠিক আছে, আর তুমি জির মান যদি প্লাস ধরো তখন তুমি এই সূত্র নিবা, জির মান যদি নেগেটিভ ধরো তখন তুমি এই সূত্র নিয়ে করবা। ঠিক আছে, এখানে কিন্তু জির মান মাইনাস বসানো যাবে না, এখানে কিন্তু জির মান মাইনাস বসানো যাবে না। ঠিক আছে, আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, এই সূত্রগুলো দিয়ে করলে এই সূত্র ব্যবহার করলে জি এর মান 9.8 বসাতে হবে। ঠিক আছে, আর তুমি যদি জির মান এটা যদি তুমি উপর থেকে নিচের থেকে যদি উপরে পড়ে নিচের থেকে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো আর যদি তুমি এই সূত্র বসাইতে চাও তখন জির মান তোমার কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, অঙ্ক করারই তোমরা বুঝে ফেলবা। এই যদি তুমি এই সূত্র ব্যবহার করো তখন কি তুমি জির মানটা কি ধরবা জি এর মান, আচ্ছা আমি এখানে আর একটু সুন্দর করে লিখে দিই, এই জায়গায় নিচের থেকে উপরের দিকে, ঠিক আছে, আর যদি উপর থেকে নিচে পড়ে তাহলে আর কোনো প্যারা নাই। দেখো আমি লিখে দিছি, নিচের থেকে উপরে নিক্ষেপে এই সূত্র ব্যবহার করলে জি সমান -9.8 বসাতে হবে। আর বস্তু যদি উপর থেকে নিচে যায়, উপর থেকে যদি মানে নিচের থেকে যদি উপরে নিক্ষেপ করে মানে উপর দিকে যদি নিক্ষেপ করা হয় তখন তুমি যদি এই সূত্র ব্যবহার করো তখন জির মান 9.8 বসাতে হবে, মানে মাইনাস মান তুমি বসাইতে পারবা না। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। আর ওই যে আমরা আগে যে সূত্রগুলো পড়ছিলাম দেখো এই ক্ষেত্রেও সেম, দেখো এই জায়গায় যে আমরা সূত্রগুলো পড়ছি না এখানে অনেক সময় ত্বরণ যখন মানে মাইনাস হয়, ত্বরণের মান যখন মাইনাস মানে মন্দন বের হয় তখন অনেকে এখানে মাইনাস ব্যবহার করে। না, তোমরা কখনো সূত্রে মাইনাস ব্যবহার করবা না, তোমরা কখনো সূত্রে মাইনাস ব্যবহার করবা না, তোমরা ত্বরণের মান এখানে এর মান তুমি মাইনাস বসাবা সমস্যা নাই, কিন্তু এইখানে কখনো মাইনাস ব্যবহার করবা না। সূত্র সবসময় তোমার যেটা আছে এটাই থাকবে, তোমার যখন ত্বরণ যদি নেগেটিভ হয় তুমি এর মানটা নেগেটিভ বসাবা কোনো সমস্যা নাই, কিন্তু সূত্র এটাই রাখবা। অনেক সময় তুমি দেখবা যে সূত্র এখানে মাইনাস দেওয়া থাকে, তুমি তখন আউলিয়ে যাবা এখানে মাইনাস দেওয়া কেন, শুধু তোমরা পড়ছি প্লাস, কেন মাইনাস দেওয়া থাকে কারণ যেহেতু মাইনাস দিকে যায় মানে নিচের দিকে যায় বা ত্বরণ হয় মন্দন হয় তখন এখানে ওরা অটোমেটিক মাইনাস ধরে নেয়, কিন্তু তুমি কখনো মাইনাস ধরবা না, তুমি প্লাস প্লাসই ধরবা, এর মানটা জাস্ট মাইনাস বসাবে। ঠিক আছে, এগুলা পরেও আমি বলতে পারতাম বাট আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম যেন তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়, পরে তো আমরা অঙ্ক করাবো তখন বুঝাই দিব। ঠিক আছে, দেখো তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ছিলা সবাইকে ধন্যবাদ। তো এই কনসেপ্টটা তো হয়তো অনেকে বুঝতে পারো নাই, সমস্যা নাই, আমরা আগামীকালকে যখন অঙ্ক করাবো তখন তোমরা বুঝতে পারবে, আমি তোমাদেরকে বুঝাই দিব। আজকের এই জিনিসটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় উঠাই রাখো, আগামীকালকে আমি তোমাদেরকে এটা বুঝাই দিব, এটা প্রত্যেকটা জিনিস আমি দুইভাবে করে তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আগামীকালকে ক্লাসটা কিন্তু করবা, তাইলে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা। তোমরা কার স্টুডেন্ট? হাসান স্যারের স্টুডেন্ট। আমার স্টুডেন্টের নোট যেন অন্য স্টুডেন্টরা পড়ে, ঠিক আছে, এইভাবে নোটটা তৈরি করবা, বুঝতে পারছো? আর এই স্লাইডটা আমি দিয়ে দিব সমস্যা নাই,
স্লাইডের এইগুলো আমি তোমাদের ইসে ওই কি বলে ফেসবুকে আপলোড করে দিচ্ছি, আর তোমাদেরকে আমি পিডিএফ করে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দিয়ে দিতেছি। কিছু কারেকশন আছে, কারেকশনগুলো করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো শোনো, এখন থেকেই তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো না, তাহলে দেখবা তোমার একদম ইজি লাগতেছে। তুমি এখন থেকেই নিয়মিত পড়াশোনা করবা। হ্যাঁ, খেলাধুলা তুমি করো, মোবাইল টিপো, সবকিছুই করো, কিন্তু পড়াশোনাটা নিয়মিত করো। তাহলে দেখবা যে পরবর্তীতে সমস্যা হবে না। এই যে আমার যে অফলাইন স্টুডেন্ট গুলো আছে, ওরা বলে কি, স্যার এখন যে পড়াশোনা করতেছি এইগুলো যদি আমি আর 1 বছর আগে থেকে করতাম, তাহলে আমি পুরো স্কুলের মধ্যে ফার্স্ট থাকতাম। তো তোমরাও এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখো। তুমি যদি একটু নিয়মিত পড়াশোনা করো, এই যে আমি আজকে যেমন ক্লাসটা করাই দিলাম, এই ক্লাসটার যদি নোটটা তুমি তৈরি করো, প্রত্যেকটা সংখ্যা তুমি যদি মুখস্থ করে ফেলো, বা কোথায় কোথায় সমস্যা হয়েছে এগুলো যদি তুমি যদি ফাইন্ড আউট করো, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করলা যে এই জিনিসটা কেন হলো, এইটা কেন হলো, এইভাবে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে একদম ফুল প্রিপারেশন করে দিতে পারো। আর আমি যেহেতু তোমাদেরকে ফ্রি ক্লাস করে দিচ্ছি, তোমাদের কাছে একটা আবদার করবো, সেটা হলো তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু বলে দিবা যে এখানে ক্লাস হচ্ছে নিয়মিত, তোমরা ক্লাস করো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আর নামাজ পড়বা, আর হলো ওই যে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, ঠিক আছে? আর সুস্থ থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করার জন্য অবশ্যই সুস্থ থাকতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে যদি সুস্থ থাকি।